ওকে, সো আজকে আমরা যে টপিক দেখবো সেটা হচ্ছে লাইটনিং। লাস্টে হচ্ছে আমরা দেখছিলাম কালার মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স। সো আজকে হচ্ছে আমরা দেখবো যে লাইটের কারণে বা প্রপার পরিমাণ লাইট দেওয়ার মাধ্যমে কিভাবে আমরা একটা অবজেক্টকে প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারি ইন কম্পিউটার গ্রাফিক্স। সো লাইটনিং মানে হচ্ছে লাইটের কারণে কি কি সুবিধাগুলো আমরা পাই, বা একটা অবজেক্টে যখন প্রপার লাইটনিং দিই তখন আমরা কি বেনিফিটটা পাচ্ছি। যেমন যখন ধরো তোমার কাছে বাসায় একটা টিপট আছে, এটাকে যখন ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা যদি শুধুমাত্র পিক্সেলের কালার ব্যবহার করি, হয়তো অবজেক্টের একটা প্রপার আমরা আসলে ভিজুয়ালাইজ পাবো না বা প্রপার ভিজুয়ালাইজেশনটা পাবো না। বাট যখন তুমি এটার উপর লাইটনিং দিবা তখন কিন্তু হচ্ছে তার একটা ভালো ভিজুয়ালাইজেশন চলে আসবে। যেমন যখন তুমি শুধু পিক্সেল গুলাকে কালার করছো একটা টিপটের, তখন যেটা হয়েছে টিপটের এখানে যে একটা সার্কুলার পোর্শন ছিল বা তার মাথার উপর সার্কুলার পোর্শন ছিল, এগুলো আমরা ভালোভাবে দেখতে পারিনি। বাট যখন প্রপার পরিমাণে পিক্সেল কালারের পাশাপাশি লাইটনিং ইউজ করা হবে, তখন এখানে যে সার্কুলার হোল আছে, এখানে একটা সার্কুলার পোর্শন পাবো আমরা। এই প্রত্যেকটা জায়গাগুলো আমরা দেখতে পারবো। ইভেন এই টিপটের যে যে পোর্শন গুলা হচ্ছে একটু বেশি ব্রাইট বা যে জায়গাগুলোতে একটু শাইনিনেস, যেটাকে আমরা বলি যে একটা অবজেক্ট যখন লাইটের বেশি পোর্শনটা এক্সট্রা সাইডে পড়ে, বা আমাদের ভিউ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যে এক একটা পোর্শন হয়তো একটু বেশি সাদা হয়ে যাচ্ছে বা একটু দেখে মনে হবে যে লাইটনিংসটা ওখানে বেশি। এই ব্যাপারগুলো মূলত আমরা লাইটনিং এর মাধ্যমে হচ্ছে নিয়ে আসতে পারি আর কি। অ্যান্ড যখন এরকম কোন একটা অবজেক্টে লাইট পড়ে বা ইলুমিনেশনটা হয়, তখন এটা দুই রকম ভাবেই হয়, যে ডিরেক্ট ইলুমিনেশন অথবা ইনডাইরেক্ট ইলুমিনেশন। সো ডিরেক্ট ইলুমিনেশনের ক্ষেত্রে লাইটটা এক্স্যাক্টলি ডিরেক্ট ভাবে পড়বে অবজেক্টে। যেমন এখানে যেটা হচ্ছে যে লাইট সোর্স থেকে ডিরেক্টলি লাইটটা অবজেক্টে যে পড়ে, অ্যান্ড ভিউ পয়েন্ট থেকে যখন আমরা ভিউ করি তখন প্রপার লাইটটা অবজেক্টকে আমরা দেখতে পারি। অ্যান্ড ইনডাইরেক্ট ইলুমিনেশনের জন্য যেটা হবে যে লাইটটা যখন কোনো একটা অবজেক্টে যায়, সে অবজেক্ট থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে হচ্ছে আমাদের মেইন অবজেক্টে যে পড়বে, এরপর আমরা ভিউ পয়েন্ট থেকে ভিউ করলে অবজেক্টকে দেখতে পারবো। সো ডিরেক্ট আর ইনডিরেক্ট বোথ ইলুমিনেশন হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি সম্ভব। সো এই হচ্ছে আমাদের ইলুমিনেশনের ব্যাপারটা। এরপর যে ব্যাপারটা থাকে যে আমাদের আসলে কি কি টাইপের লাইট হইতে পারে সে ব্যাপারটা, এবং ওই লাইট গুলোর জন্য কি কি টাইপের রিফ্লেকশন হয়। সো মূলত আমাদের লাইটনিং এর জন্য তিন টাইপের রিফ্লেকশন করতে হয় বা তিন টাইপের লাইটের ব্যাপার সম্পর্কে আইডিয়া থাকতে হয়। ফার্স্টের লাইটটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, বা ওটাকে আসলে লাইট না বলে রিফ্লেকশনই বলতে পারি। মানে অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য যে রিফ্লেকশনটা হবে সেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন বলবো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিফিউজ রিফ্লেকশন। আর থার্ড যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন। সো এই তিন টাইপের রিফ্লেকশন হইতে পারে লাইট গুলোর জন্য। অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা মূলত যার জন্য হয় সেটা হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল যে লাইটটা থাকে, বা ইনভায়রনমেন্টালের কারণে আসলে, বা আমাদের চারদিকে যে ইনভায়রনমেন্টটা আছে তার জন্য আলটিমেটলি যখন আমরা একটা অবজেক্টকে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন। ফর এক্সাম্পল, এবং মজার বিষয় হচ্ছে ইনভায়রনমেন্টাল যে লাইটটা আছে এটা তুমি আসলে কখনোই ইগনোর করতে পারবে না। এটা যে কোনো সময় এক্সিস্ট করবে, দিনের বেলা হোক বা রাতের বেলা হোক। দিনের বেলা যেটা হবে, সানলাইট আছে বা চারদিকে হচ্ছে পার্টিকেল গুলা বেশি পারে, আমাদের চারদিকে যে কি বলে এয়ারের মধ্যে যে এত বেশি পরিমাণে পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলো হচ্ছে বেশি পরিমাণে লাইট রিফ্লেক্ট করতে পারে দিনের বেলা। সো এই কারণে যেটা হবে, তখন হয়তো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের অ্যামাউন্ট অনেক বেশি হবে। আবার রাতের বেলা হয়তো যেহেতু সানলাইট থাকে না, সেই কারণে হয়তো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের অ্যামাউন্টটা কম। বাট আলটিমেটলি সোজা কথা, ইনভায়রনমেন্টাল লাইটের জন্য যে রিফ্লেকশনটা হয় সেটাকে মূলত আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন বলবো। এবং অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা অলওয়েজই থাকবে এবং এটা সামান্য পরিমাণ হলেও কাজ করবে। যেমন একটা টিপট যখন থাকে ধরো রুমের মধ্যে, ধরো সন্ধ্যার বেলা হচ্ছে আমাদের কারেন্ট চলে গেল, বাট স্টিল দেখা যাবে যে কোন একটা অবজেক্টকে যখন আমরা দেখি, পুরোপুরি অবজেক্টের পুরো ভিজুয়ালাইজেশন আমাদের সামনে না আসলেও তার কোন একটা পার্টিকুলার পোর্শন আমাদের কাছে মনে হবে যা ওখানে কিছু একটা আছে, যার শেপটা হয়তো দেখতে একটা টিপটের মতো। বাট সেই টিপটের আরো যে কি বলে আরো যে প্রপার্টি গুলো আছে, এই যে সার্কুলার পোর্শন বা আলটিমেটলি এখানে যে একটা সার্কুলার পোর্শন আছে, ওইটা আমরা নর্মালি ইনভায়রনমেন্ট লাইট দিয়ে খুব একটা দেখতে পারি না। দিনের বেলা হলে হয়তো দেখা সম্ভব, বাট রাতের বেলা অবশ্য অতটা হবে না। সো আলটিমেটলি এই ইনভায়রনমেন্ট লাইটের ফলে যেটা হয়, অবজেক্টের মোটামুটি একটা সিনারিও বা একটা ভিজুয়ালাইজেশন ফার্স্টে আমাদের চোখের সামনে আসে। এরপর যেটা হয় যে ধরো আমরা ডিফিউজ রিফ্লেকশন থাকে, ডিফিউজ রিফ্লেকশনটা মূলত হচ্ছে আমাদের মেইন যে আমাদের লাইটটা আমরা যে ব্যবহার করি, সেই মেইন লাইটের জন্য আলটিমেটলি ডিফিউজ রিফ্লেকশনটা হয়। ধরো আমরা একটা অবজেক্টের উপর যখন প্রপার ওয়েতে একটা লাইট আমরা পাস করব, তখন হচ্ছে ওই অবজেক্টটা ওই লাইটটাকে প্রপার ওয়েতে রিফ্লেক্ট করে এবং আমাদের চোখের মধ্যে যখন রেটা পড়ে তখন অবজেক্টকে আমরা ভালোভাবে দেখতে পারি।
সো যখন ডিফিউজ রিফ্লেকশনটা হবে তখন হচ্ছে এখানে যে একটা অবজেক্টের সার্কুলার পোর্শন ছিল, এখানে যে একটা সার্কুলার পোর্শন ছিল, এই জিনিসপাতি গুলো বা তার ইন্টারনাল যে ডিটেলস গুলো আমাদের জানা দরকার, সেই ডিটেলস গুলো আমরা জানতে পারি যখন ডিফিউজ রিফ্লেকশন আমরা যাই সেটা। সো যেটা হয় যে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন এন্ড আমাদের যে ডিফিউজ রিফ্লেকশন আছে, এই দুইটা যখন একসাথে মার্জ হয় তখন অবজেক্টের হচ্ছে মোটামুটি ভালো একটা সিনারিও আমরা দেখতে পারি বা ভালো একটা ভিজুয়ালাইজেশন আমরা আসলে পাই। বাট স্টিল এটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক হয় না। এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাদের আরো ছোটখাটো কিছু জিনিস হচ্ছে অ্যাড করা লাগে। ফর এক্সাম্পল, স্পেকুলার রিফ্লেকশনটা যেটা হচ্ছে অবজেক্টের এই যে শাইনিংস এর পোর্শনটা, যে যখন আসলে আমরা একটা অবজেক্টকে দেখি, ধরো তোমার হাতে কোনো একটা লোহার কোনো একটা অবজেক্ট আছে বা যে কোনো একটা অবজেক্ট আছে, তুমি দেখতে পারবা যে তুমি যখন ওটাকে ভিউ করো দেখা যায় কোনো একটা পার্টিকুলার পোর্শন হয়তো একটু বেশি লাইটনিং হয়ে আছে বা একটু বেশি তার ওই জায়গাটা লাইট পড়তেছে বা তোমার চোখে হয়তো বেশি সাদা দেখাচ্ছে, অন্য একটা পোর্শন হয়তো অতটা বেশি সাদা দেখাচ্ছে না। তো এই যে ব্যাপারটা ঘটে এটা মূলত স্পেকুলার রিফ্লেকশনের জন্য হয়। এন্ড স্পেকুলার রিফ্লেকশন যেটা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি মেইন লাইটের জন্য, এটা কোনো ডিফারেন্ট কোনো লাইট আসলে না, আমরা যে নর্মাল লাইট ব্যবহার করবো সেখান থেকে স্পেকুলার রিফ্লেকশন হবে। বাট এটা কিন্তু ডিপেন্ড করবে ভিউ পয়েন্টের উপর, তুমি কোথা থেকে ভিউ করতেছো। হয়তো তুমি একই সেম একটা অবজেক্ট, তোমরা দুজন ফ্রেন্ড যখন ওই অবজেক্টকে ভিউ করবা, তুমি ধরো সাউথ থেকে ভিউ করলে অবজেক্টের একটা পার্টিকুলার পোর্শনকে দেখবা যে বেশি শাইন করতেছে, আর ওইজন হয়তো নর্থ থেকে ভিউ করার কারণে অবজেক্টের অন্য কোনো একটা পোর্শনকে দেখবে যে ওই জায়গাটা হয়তো বেশি ভিউ করতেছে। সো ভিউ পয়েন্টের উপর ডিপেন্ড করে স্পেকুলার রিফ্লেকশনটা চেঞ্জ হইতে পারে। এবং এই জিনিসটা হচ্ছে অবজেক্টের যে শাইনিনেস আছে, শাইনিনেস থেকে মূলত হচ্ছে ইন্ডিকেট করে যে কোন জায়গাটা হয়তো বেশি শাইন করতেছে বা কোন জায়গাটা বেশি কম শাইন করতেছে, তো ওই ব্যাপারটাকে হচ্ছে স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে নিয়ে আসতে পারে আর কি। সো এই হচ্ছে আমাদের এই তিন টাইপের রিফ্লেকশন, যে এবং এই তিনটা রিফ্লেকশন যখন একসাথে হয়, মার্জ হয়, তখন আলটিমেটলি অবজেক্টের একটা প্রপার ভিজুয়ালাইজেশন আমাদের চোখের সামনে আসে, যেখানে অবজেক্টের প্রতিটা ইন্টারনাল ডিটেলস, তার শাইনিনেস সবকিছুই মূলত আমরা হচ্ছে দেখতে পারি আর কি। তো এটাকে মূলত আমরা ফং রিফ্লেকশন মডেল বলি, যে কিভাবে আলটিমেটলি কোন একটা পার্টিকুলার অবজেক্টকে আমরা খুব সুন্দর করে আমাদের কম্পিউটার গ্রাফিক্সে, আমাদের মোবাইল স্ক্রিন বা আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের এই ফং রিফ্লেকশন মডেলের মাধ্যমে মূলত আমরা করি। এই তিনটা রিফ্লেকশনকে আমরা আলাদা আলাদা ভাবে শিখি, তাদের ক্যালকুলেশন করাটা শিখে দেন তাদেরকে একসাথে মার্জ করার মাধ্যমে ফাইনালি আমরা একটা অবজেক্টের প্রপার একটা ভিউ পাই বা প্রপার ভাবে অবজেক্টটাকে আমরা আসলে দেখতে পাই। সো এবং এই মডেলটাকে মূলত আমরা ফং রিফ্লেকশন মডেল বলবো। এখন এই প্রত্যেকটা লাইট সম্পর্কে আমরা একটু আলাদা আলাদা ভাবে জানবো যে কোন লাইটটা আসলে কিভাবে কাজ করে। যেমন প্রথমেই আমাদের ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের ইনভায়রনমেন্টাল যে লাইটটা, বা যেটাকে মূলত হচ্ছে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট নাম দিচ্ছি। সো অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য আমরা একটা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন পাবো, এবং অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের ভ্যালুটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে আই এ আর এটা হচ্ছে কে এ। আই এটাকে মূলত বলা হয় ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ অ্যাম্বিয়েন্ট লাইট। সেটা হচ্ছে আমাদের যে ইনভায়রনমেন্ট লাইটটা আছে সেই লাইটের ইন্টেন্সিটিটা কত, এটা হচ্ছে আমাদের আই এফ। তো এটা যেটা মিন করে যে ধরো ওই যে যেটা বললাম, দিনের বেলা হয়তো তোমার ইন্টেন্সিটি একটু বেশি থাকবে, রাতের বেলা ইন্টেন্সিটি কম থাকবে, সো ওই ইনভায়রনমেন্ট লাইটের ইন্টেন্সিটি কত সেটা হচ্ছে আই এ। আর কে যে আরেকটা প্যারামিটার থাকে, এটাকে মূলত বলা হয় অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। সো এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। তো অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট যেটা মিন করে যে স্বাভাবিকভাবে সব টাইপের অবজেক্টের উপর সেম পরিমাণ আসলে রিফ্লেক্ট করতে পারবে না, মানে ইনভায়রনমেন্ট লাইটটা যখন কোনো একটা অবজেক্টের উপর পড়বে সকল অবজেক্টই যে সেম পরিমাণে রিফ্লেক্ট করতে পারবে ব্যাপারটা এমন না। হইতে পারে যে কোনো একটা লোহার কোনো একটা অবজেক্ট সে বা স্টিলের কোনো একটা অবজেক্ট হয়তো বেশি রিফ্লেক্ট করলো, অন্য একটা অবজেক্ট হয়তো কম রিফ্লেক্ট করলো। সো কি পরিমাণ রিফ্লেক্ট করতে পারবে বা কোনো একটা অবজেক্টের জন্য সেই অবজেক্টের ওই ভ্যালুটাকে মূলত আমরা অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট বলি। এবং এই অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টের মিনিমাম ভ্যালু হতে পারে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। সেটা যেটা মিন করে যখন কোন একটা অবজেক্টের অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট 1, দ্যাট মিনস ওই অবজেক্টটা অনেক বেশি পরিমাণে লাইট রিফ্লেক্ট করতে পারতেছে। আর যখন তার এই কে এর ভ্যালুটা 0, দ্যাট মিনস আসলে সে কোনো পরিমাণে অ্যাম্বিয়েন্ট লাইট রিফ্লেক্ট করতে পারতেছে না। সো যখন কে এর ভ্যালুটা 0 হবে তখন আমরা দেখতে পারবো অবজেক্টটা দেখতে অনেক ব্ল্যাক টাইপের হয়ে গেছে। বাট যখন কে এর ভ্যালু 1, তখন আমরা দেখবো না, অবজেক্টটা ভালোভাবে দেখা যাচ্ছে বা প্রপার একটা আসলে
ভিজুয়ালাইজেশন আসলে আসতেছে সেই ব্যাপারটা আর কি। যেমন আমাদের এখানে স্লাইডেও হচ্ছে এরকম একটা ব্যাপার আছে আলটিমেটলি, যে এই যেখানে বলা যে যখন কে এর ভ্যালুটা জিরো তখন আলটিমেটলি আমরা অবজেক্টকে ভালোভাবে দেখতে পারবো না, পুরোটাই ব্ল্যাক হবে বিকজ সে কোনো রিফ্লেক্ট করতে পারতেছে না। বাট যখন কে এর ভ্যালুটা ওয়ান তখন অবজেক্টের মোটামুটি ভালো একটা রিফ্লেকশন আমরা আসলে দেখতে পারি। সো এই হচ্ছে আমার অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের ব্যাপারটা। এবং অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের ফর্মুলা আমি বললামই, যে এটা যে আই এ ইজ ইকুয়াল টু আই এ ইন্টু হচ্ছে কে। এই ফর্মুলার মাধ্যমে মূলত আমরা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের অ্যামাউন্টটা বের করতে পারি আর কি। সেটা হচ্ছে আমার প্রথম জায়গাটা, অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য ফর্মুলাটা কি হবে এবং সেটা কি মিন করে প্যারামিটার গুলো। অ্যাম্বিয়েন্টের জন্য অনেক ছোট, so এখানে এমন তেমন কিছু নাই, সো এটাকে হচ্ছে আমরা ফার্স্টে রাখতেছি। তাহলে আমরা মাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্টের ব্যাপারটা, যে অ্যাম্বিয়েন্টে কিভাবে কাজ করে। ওকে, সো অ্যাম্বিয়েন্টটা মোটামুটি জানার পর এরপর হচ্ছে আমরা দেখবো যে ডিফিউজ রিফ্লেকশনটা বা ডিফিউজ লাইটের জন্য কিভাবে রিফ্লেকশনটা হবে সেই ব্যাপারটা আর কি। সো তাহলে আমরা এখন ডিফিউজ এর জন্য দেখি। ডিফিউজ রিফ্লেকশনটাকে হচ্ছে আমরা যদি একটু স্লাইড থেকে দেখি যে ডিফিউজ রিফ্লেকশনটা কি, এটা হচ্ছে আলটিমেটলি যে আমাদের যে সারফেস গুলো থাকে ডেফিনেটলি সারফেস গুলো মসৃণ না, মানে ডেফিনেটলি যে কোনো সারফেসের কথাই ভাবি ওটাকে যদি একদম আমরা মাইক্রোস্কোপ দিয়ে একদম ভালোভাবে হচ্ছে দেখার চেষ্টা করি, যে কোনো সারফেসে হচ্ছে এরকম আপ ডাউন থাকবে। সো আলটিমেটলি লাইট গুলো যখন ওই সারফেসের উপর পড়বে, সো লাইট গুলো কিন্তু হচ্ছে প্রপার ওয়েতে সব জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউট হতে পারবে না, এক একজন হচ্ছে এক এক র্যান্ডম দিকে হচ্ছে যাবে। তো এই টাইপের হচ্ছে রিফ্লেকশনটাকে মূলত হচ্ছে আমরা ডিফিউজ রিফ্লেকশন বলবো, যেখানে আলটিমেটলি বা এটাকে বাংলায় অনেকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে, যে কোনো একটা রে যখন পড়ে সে রেটা আসলে চারদিকে হচ্ছে ডিফিউজড হয়ে যায় বা চারদিকে ছড়ায় যায় বা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এবং যখন এই বিক্ষিপ্ত হয়ে যায় আমাদের রে গুলা ডিফিউজড হয়ে যায়, ওই রেটাকে যখন হচ্ছে আমরা চোখে দেখি রিফ্লেকশন রেটাকে, তখন হচ্ছে আমরা অবজেক্টের ভালো একটা আইডিয়া বা ভালোভাবে ওটাকে অবজার্ভ করার চেষ্টা করি আর কি, বা ভালো একটা অবজারভেশন আমাদের চোখের সামনে আসে। সো ডিফিউজ রিফ্লেকশনটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বলি, এটা ধরো হচ্ছে আমাদের একটা সারফেস আছে, আর এটা হচ্ছে আমাদের সারফেসের উপর একটা নর্মাল ভেক্টর বা একটা নর্মাল হচ্ছে যাচ্ছে। এখন যেটা হবে যে একটা লাইট বা একটা রে সেটা হচ্ছে ওই সারফেসের কোন একটা পয়েন্টে হচ্ছে পড়লো, একটা লাইট হচ্ছে ধর এখানে আসলো, এটা হচ্ছে আমার ইনপুট লাইটটা। এখন যেটা হবে চারদিকে হচ্ছে আমি রেড কালারে এখন এই চারদিকে এটা রিফ্লেক্টেড দেখাচ্ছি, তো এই রেড কালার এবং চারদিকে অনেকগুলা হচ্ছে রে রিফ্লেক্টেড হয়ে যাবে আলটিমেটলি। যেহেতু বললাম যে আমাদের সারফেসটা যেহেতু কখনই হচ্ছে মসৃণ হবে না, দ্যাট মিনস হচ্ছে চারদিকে এরকম লাইট গুলো ডিফিউজড হয়ে যাবে। এখন যেটা দেখা গেছে যে আমরা যতই হচ্ছে এই লাইটটাকে আমাদের সারফেসের নর্মাল থেকে দূরে সরাতে থাকবো, এটা যেহেতু আমার সারফেসের নর্মাল ভেক্টর, আমি লাইটটাকে যতই হচ্ছে সারফেস থেকে দূরে সরাবো, লাইট ভেক্টরটা যদি এদিক থেকে আসে, তখন দেখা যাবে যে ডিফিউজের অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকে। আলটিমেটলি এখানে দেখো আমি রেড কালারটাকে অনেক বড় বড় করে দেখাইছি, দ্যাট মিনস ডিফিউজ অনেক বেশি হচ্ছে। বাট এখানে দেখা যাবে যেহেতু লাইটটা নর্মাল থেকে অনেক বেশি দূরে, তখন হচ্ছে দেখা যাবে যে ডিফিউজের অ্যামাউন্ট যেটা সেটা আস্তে আস্তে আসলে কমতে থাকে। এই ব্যাপারটা স্লাইডে হচ্ছে এখানে বলা। যেমন প্রথম ছবিটার দিকে যদি তাকাও, দেখো এই যে এন এন হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর, এল হচ্ছে আমাদের লাইট ভেক্টর। যখন নর্মাল ভেক্টর আর লাইট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অনেক ছোট, তখন আমাদের ডিফিউজের অ্যামাউন্ট অনেক বেশি। বাট যখন হচ্ছে আস্তে আস্তে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বড় হচ্ছে, তখন দেখো ডিফিউজের অ্যামাউন্টটা কিন্তু কমে যাচ্ছে, এখানে কিন্তু এটা আরো কমে যাচ্ছে আর কি। এখন কোশ্চেন আসতেছে যাচ্ছে কমতেছে কেন, বা লাইট থেকে নর্মালটাকে যখন আমি ডিস্টেন্সটা বাড়াচ্ছি লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের এই ডিস্টেন্সটা বাড়াতে আলটিমেটলি ডিফিউজ হওয়ার যে ইন্টেন্সিটিটা সেটা কেন কমতেছে সেই ব্যাপারটা। তো সেই ব্যাপারটা যদি যায় তাহলে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা সম্পর্কে জানতে হবে, যে ডিফিউজ রিফ্লেকশনের জন্য আসলে কোন ফর্মুলাটা ব্যবহার করা হয় বা ডিফিউজটা কিভাবে হয়। তো ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা যেটা সেটা হচ্ছে এরকম, আইপি ইন্টু কেডি ইন্টু কস থিটা, এটা হচ্ছে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা। আইপিটা কি? আইপিটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ পয়েন্ট লাইট। এটা হচ্ছে কিন্তু আমাদের আগেরটা থেকে ডিফারেন্ট। আগেরটা আমরা অ্যাম্বিয়েন্ট লাইট বা ইনভায়রনমেন্টাল যে লাইট ছিল সেটার ইন্টেন্সিটি ব্যবহার করছি। বাট এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পয়েন্ট যে লাইটটা আছে, পয়েন্ট লাইটের ইন্টেন্সিটি আমরা ব্যবহার করব। কেডিটা কি? কেডিটা আমরা ডিফিউজ কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্টের মতো, এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। আর এখানে এই এক্সট্রা একটা জিনিস মাল্টিপ্লাই হয়, যেটা হচ্ছে আমাদের কস থিটা। সো তো এটা হচ্ছে ডিফিউজ কোএফিসিয়েন্ট, আর ফাইনালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কস থিটা। সো কস থিটার ব্যাপারটা কি, একটু আগে যেটা আমরা দেখলাম যে আমাদের যে লাইট ভেক্টরটা, আমাদের যে সারফেসের যে একটা নর্মাল ভেক্টর যেটা আছে, যেটা তো অবশ্যই থাকবে এই নর্মাল ভেক্টরটা, আর তার সাথে যে হচ্ছে আমাদের একটা লাইট ভেক্টর থাকবে,
এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে মূলত আমাদের থেটা। সো এটা হচ্ছে ব্যাপারটা। আর একটা জিনিস আমি একটু বলে রাখি যে যদিও এটা সত্যি যে হ্যাঁ আমাদের সারফেসের উপর অ্যাকচুয়ালি লাইট পড়বে, সো ভেক্টরের ডিরেকশনটা এদিকে হওয়ার কথা, বাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু ম্যাথমেটিক্যাল কিছু কম্পিটিশন আমাদের থাকবে, এই জন্য আমরা ডিরেকশনটাকে ইচ্ছাকৃতভাবে উল্টা ব্যবহার করবো। সো লাইটের ডিরেকশন হওয়ার কথা এমন, বাট এটা আমরা ইউটিলাইজ না করে আমরা লাইটের ডিরেকশনটা এদিক দিয়ে দিব, মানে ডিরেকশনটা চেঞ্জ করে দিব। যাই হোক, এখন আমাদের কোশ্চেন থেকে যাচ্ছে থিটার ভ্যালুটা কি হয়। তুমি যদি বাসায় একটা জিনিস চেক করে দেখো, দেখবা কি যে তুমি যদি আস্তে আস্তে থিটার ভ্যালুটা বাড়াও, তুমি তাহলে দেখবা যে আস্তে আস্তে কস থিটা যেটা আছে, কস থিটার ভ্যালুটা কিন্তু কমতে থাকবে। ফর এক্সাম্পল, যখন হচ্ছে থিটার ভ্যালু আসলে 30 ডিগ্রি থাকে, তখন কস 30-র ভ্যালু হচ্ছে খুব সম্ভবত √3/2। আবার তুমি যখন থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি নিবা, তখন দেখবা যে কস থিটার ভ্যালু কিন্তু হচ্ছে হাফ। তুমি যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি নিবা, তখন দেখবা যে কস থিটার ভ্যালু কিন্তু 0। সো থিটা যতই হচ্ছে ইনক্রিজ করতে থাকে, কস থিটার ভ্যালু যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে। তাহলে কি হবে দেখো, তুমি থিটাটাকে বাড়াচ্ছ, মানে হচ্ছে লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের হচ্ছে মধ্যে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছ, তাহলে যেটা হচ্ছে কস থিটাটা আস্তে আস্তে হচ্ছে ডিক্রিজ করতেছে। এবং স্বাভাবিকভাবে দেখো আমার এখানে আইপি তে একটা কনস্ট্যান্ট হবে, কেডিও একটা কনস্ট্যান্ট হবে, কিন্তু এই কস থিটাটাকে যখন তুমি ডিক্রিজ করে দিবা বা এই ভ্যালুটাকে কমাবা, তখন তাদের যে মাল্টিপ্লিকেশন ভ্যালু বা গুণফলের ভ্যালু সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যার ফলে এই যে ডিফিউজ রিফ্লেকশনটা, এই ডিফিউজ রিফ্লেকশনটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এই কারণে যেটা হয় যে আমাদের এই ছবিতে ওখানে দেখাচ্ছে, যখনই হচ্ছে এই লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বড় হয়েছে, ততই হচ্ছে আমাদের রিফ্লেক্টেড যে রেটা ছিল বা ডিফিউজ রিফ্লেকশন যেটা ছিল, সেই ভ্যালুটা হচ্ছে আস্তে আস্তে আমাদের কমতেছিল বা আমাদের দেখা যাচ্ছে কমতেছিল আর কি। সো এখানে হচ্ছে আমরা যদি আসি যে এই ব্যাপারটাই, যে আমাদের এই কারণে লাইট আর নর্মাল ভেক্টরের ভ্যালুটা যখন বাড়ছে, আস্তে আস্তে হচ্ছে আমার ডিফিউজের অ্যামাউন্ট যেটা সেটাও হচ্ছে আস্তে আস্তে কমে গেছে আর কি, অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যে কিভাবে আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে আর কি, উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইট অ্যান্ড দ্য নর্মাল ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ডিফিউজ রিফ্লেকশন করার সময়, সব সময় আর কি। এখন একটা ছোট ইস্যু থাকে আর কি। সেই ইস্যুটা হচ্ছে যে আমাদের যখন লাইট সারফেসের এই যে হচ্ছে আমাদের নর্মাল ভেক্টরটা আছে আর এই যে লাইট ভেক্টরটা আছে, এই অ্যাঙ্গেলটা যখন ঠিক আছে বড় যখন, তখন আমাদের ডিফিউজটা কম হবে, এটা মেক সেন্স। যখন থিটার ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, তার মানে ওই সিনারিওটা হচ্ছে এমন যে আমাদের নর্মাল ভেক্টরটা এদিকে, আর তার মানে তখন লাইট ভেক্টরটাকে এইদিকে হইতে হবে, বিকজ যাতে করে তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা যাতে 90 ডিগ্রি হয়। এই সিনারিওতে কি হবে, যে আমি যেটা বললাম, যখন থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হয়, তখন কিন্তু কস থিটার ভ্যালু 0, বা তুমি বাসে দেখতে পারো কস 90 ভ্যালু কিন্তু 0 আসবে। সো তোমার যে ডি এর ফর্মুলাটা আসবে, তোমার ডি এর ফর্মুলাটা সবকিছু আইপির সাথে কেডি গুণ দিব, এবং এর সাথে যখন কস থিটাকে গুণ দিতে যাবা, তখন কিন্তু কস থিটার ভ্যালু যেহেতু 0, সো ফাইনালি পুরো ডি এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তো এই সিনারিওতে কিন্তু কোনো লাইটই আসলে রিফ্লেক্ট হবে না, বা তুমি কোনো ডিফেন্স রিফ্লেকশন পাবো না। প্রবলেম হচ্ছে কি হবে যখন থিটার ভ্যালু অ্যাকচুয়ালি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়। থিটার ভ্যালু গ্রেটার দেন 90 ডিগ্রি কোন সিনারিওতে হইতে পারে? ওই সিনারিওতে হইতে পারে, ধরো নর্মাল ভেক্টরটা উপরে গেছে, এটা হচ্ছে নর্মাল ভেক্টর, লাইটটা ধরো হচ্ছে অন্য এই সাইড থেকে দেওয়া হলো, এখন কিন্তু দেখো অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়। তো যখন তোমার থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি থেকে বড়, তখন তুমি দেখবা যে কস থিটার ভ্যালুটা কিন্তু <0 চলে আসে, বা কস থিটার ভ্যালুটা কিন্তু নেগেটিভ চলে আসে। যার ফলে যেটা হবে যে তোমার ডি এর যে ফর্মুলা, ওই ডি এর ফর্মুলাটাও কিন্তু হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এটা কিন্তু খুব বড় একটা সমস্যা, কারণ আইদার কোন একটা জায়গায় রিফ্লেকশনটা হবে অথবা হবে না, কিন্তু সে তো নেগেটিভ হইতে পারে না। কোন একটা জায়গায় যদি ডি এর ভ্যালু হয় 0.5, এটা মিন করবে আচ্ছা ওখানে ইন্টেন্সিটি 0.5, যদি হয় এটা 2.5, তাহলে ঠিক আছে 0.5 এর থেকে এটা বেশি। যদি কোনো একটা জায়গায় ডি এর ভ্যালু 0 হয়, দ্যাট মিনস ওখান থেকে কোনো ডিফিউজ রিফ্লেকশন আমরা পাচ্ছি না। বাট কোন একটা জায়গায় যদি ডি এর ভ্যালু নেগেটিভ হয়, এটা তো কোনোভাবেই আসলে মেক সেন্স করবে না যে আলটিমেটলি ডিফিউজটা কিভাবে হচ্ছে, সেই ব্যাপারটা আর কি। তো এই জন্য আমাদের হচ্ছে যেটা করতে হয়, যদি কোনো কারণে ডি এর ভ্যালুটা নেগেটিভ নিয়ে চলে আসে, সামহাও এটাকে আমাকে 0 করতে হবে, বা সামহাও এই ভ্যালুটাকে 0 করে দিতে হবে, কারণ নেগেটিভ হওয়া মানে আসলে 0, নেগেটিভ হওয়া মানে আমরা ধরে নিব যে এখানে আসলে কোনো ডিফেন্স রিফ্লেকশনই হবে না। সো যখন থিটার ভ্যালুটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যায়, বা আলটিমেটলি যখন কস থিটার ভ্যালুটা <0 হয়, আমাকে সামহাও এমন একটা সিস্টেম করতে হবে যাতে করে ডি এর ভ্যালুটা বাই ডিফল্টই 0 হয়ে যায়, যখন এই সিনারিওটা হবে আর কি। এই কাজটা আমরা আসলে কিভাবে তাহলে করি, এটা হচ্ছে করার সময় আমরা ওই যে ডি এর যে ফর্মুলাটা ছিল, এটাকে আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে আমাদের আইপি
কেডি ইন্টু কস থিটা, এটা ছিল আমার ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা হালকা চেঞ্জ করে ফেলি। কিভাবে চেঞ্জ করি? আমরা আলটিমেটলি এই যে কস থিটাটা আছে, এই কস থিটাটার সাথে হচ্ছে আমরা একটা ম্যাক্স ব্যবহার করি, ম্যাক্স অফ কস থিটা কমা জিরো। সো আমরা হচ্ছে আইপি কেডির সাথে আগের বার শুধু কস থিটা মাল্টিপ্লাই করছি, এবার কস থিটা মাল্টিপ্লাই না করে আমরা কস থিটা এবং জিরো এটার মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটাকে আমরা হচ্ছে পিক করব। এটার সুবিধাটা কি হবে, যখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে ছোট আছে তখন তো কোনো সমস্যা নেই, তখন কস থিটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ হবে। সো তখন যেহেতু কস থিটার ভ্যালু পজিটিভ, সো ডি এর নর্মাল ফর্মুলাটাই থাকবে, লাইক ডি ইজ ইকুয়াল টু আইপি কেডি। এবং যেহেতু কস থিটা একটা পজিটিভ ভ্যালু, সাপোজ 0.5 আর জিরো হতো জিরো, তো 0.5 আর জিরো যদি ম্যাক্স নাও তাহলে 0.5টাই কিন্তু আসবে, তার মানে অ্যাকচুয়াল যে কস থিটা সেই ভ্যালুটা কিন্তু তুমি পাবা। বাট যদি তুমি কোনো কারণে দেখো যে তোমার থিটার ভ্যালুটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে গেছে, বা থিটাটা আসলে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, সেক্ষেত্রে যেটা হবে যে আমার কস থিটার ভ্যালুটা কিন্তু তখন হচ্ছে আমাদের নেগেটিভ। সো কস থিটা যেহেতু তখন নেগেটিভ, তখন দেখো ডি এর ফর্মুলাতে কি হয়, এখানে এই কস থিটার জায়গায় একটা নেগেটিভ ভ্যালু বসবে, আর একটা নেগেটিভ ভ্যালু আর একটা জিরোর মধ্যে যদি ম্যাক্স পিক করো তখন কিন্তু জিরোটাই অ্যাকচুয়ালি পিক হবে। তাহলে যেটা হবে আইপি থাকবে, টিডি থাকবে, সেটার সাথে জিরোটা মাল্টিপ্লাই হবে, তাহলে ফাইনালি কিন্তু তিনটাকে গুণ দিলে তুমি ফাইনালি কিন্তু জিরোই পাচ্ছ। তাহলে এই যে ছোট্ট ফর্মুলাটাকে আমরা হালকা আপডেট করে ফেলবো, সেটা হচ্ছে শুধু কস থিটা ব্যবহার না করে আমরা কস থিটার জিরোর মধ্যে ম্যাক্সটাকে নিব। তাহলে যে সুবিধাটা হবে, কোনো কারণে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকেও বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফাইনাল যে ডিফিউজ রিফ্লেকশনটা ওটা বাই ডিফল্ট জিরো হয়ে যাবে, বা আমাদের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা অ্যাকচুয়ালি মিটিগেট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে তাহলে আমাদের ফাইনাল ফর্মুলা ডিফিউজ রিফ্লেকশনের জন্য। এবং আমরা মূলত এটাই ব্যবহার করব, যে ম্যাক্স অফ কস থিটা কমা জিরো ফর ডিফিউজ রিফ্লেকশন। আম, এই হচ্ছে তাহলে আমাদের ব্যাপার। এখন এখানে আরেকটা ছোট বিষয় থাকে, সেটা হচ্ছে আমরা আমাদের ফর্মুলাতে দেখলাম যে এখানে হচ্ছে কস থিটা আছে। এখন আমরা হচ্ছে ধরো অ্যাজ এ হিউম্যান বিং হয়তো মেজার করতে পারবো যে আচ্ছা লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এটা হয়তো আমরা মেজার করতে পারি। বাট কম্পিউটারে বা অ্যালগোরিদমে যখন আমরা সেটাকে দিব, তো কম্পিউটার নিজে কিভাবে বুঝবে সেই একটা ব্যাপার কিন্তু হচ্ছে থেকে যায়। তো ওইটা হচ্ছে আমাদের এখন একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে কিভাবে আমরা আলটিমেটলি এই যে থিটাটাকে বের করতে পারি, এবং এই থিটাটা যে কম্পিউটার কিভাবে বের করতে পারে বা অ্যালগোরিদমে কিভাবে এটাকে আমরা নিয়ে আসতে পারি, সেই ব্যাপারটা হচ্ছে মূলত আমাদের জানতে হয় আর কি। সো সেটা জানতে গেলে আমরা হচ্ছে একটা ছোট সিনারিও ভাবি। ধরো আমাদের কাছে একটা গোলক দেওয়া আছে বা একটা স্ফিয়ার দেওয়া আছে, সেই স্ফিয়ারটা দেখতে হচ্ছে এমন। এইখানে একটা র্যান্ডম একটা পয়েন্ট এখানে দেওয়া আছে স্ফিয়ারের উপর, এবং সেই পয়েন্টটার নাম হচ্ছে পি। পি হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট। আর আমাদের স্ফিয়ার যেটা বা আমাদের গোলকটার সেন্টার হচ্ছে সি। আমি হচ্ছে ধরো বাইরে এখানে একটা লাইট সোর্স কে রাখছি, সেখানে একটা লাইট সোর্স আছে যেটা হচ্ছে আমাদের এল। এখন আমরা এই লাইট সোর্সের জন্য এই পয়েন্টে কি পরিমাণ ডিফিউজ রিফ্লেকশন হবে সেটাকে আমরা কম্পিউট করব, বা সেটার থিটাটা কিভাবে বের করা যায় সেটার একটা ম্যাথমেটিক্যাল ভার্সনে হচ্ছে আমরা মূলত নিয়ে যাবো আর কি। ওকে, তাহলে এটা করতে হলে প্রথমে আমাকে যে কি করতে হবে, আমরা হচ্ছে এই পয়েন্টটা থেকে একটা নর্মাল ভেক্টর আগে বানাবো। সেই পি থেকে হচ্ছে আমি একটা নর্মাল ড্র করলাম, এটা হচ্ছে আমাদের এন একটা ভেক্টর আমরা হচ্ছে এখান থেকে পেলাম, এবং এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ভেক্টর। আর এখানে একটা লাইট সোর্স আছে, তাহলে আমি পি থেকে এল কে যদি যোগ করি তাহলে আমরা আমাদের লাইট যে ভেক্টরটা ছিল লাইট ভেক্টরটাকে হচ্ছে পেয়ে গেলাম। তাহলে লাইট ভেক্টরটা কি করতেছে, এটা পয়েন্ট থেকে লাইটের দিকে যাচ্ছে। আর নর্মাল ভেক্টরটা কি, এটা হচ্ছে একদম সেন্টার থেকে শুরু করে পয়েন্টটাকে দিয়ে তার নর্মাল দিয়ে চলে গেল, এটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই লাইট ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় তার একটা ইকুয়েশনে যাব, আর হচ্ছে নর্মাল ভেক্টরটার ইকুয়েশনটা কি হয় সেটাই হচ্ছে আমরা যাব। ইকুয়েশনে যেতে গেলে আমরা একটু ছোটবেলার একটা কথা মনে করি, যে ছোটবেলায় যখন আমরা ফিজিক্সে ভেক্টর পড়তাম, ভেক্টরের একটা প্রপার্টি হচ্ছে এটা যদি একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হয়, আর এটা যদি একটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এবং ভেক্টরটা যদি এভাবে যায় এ থেকে বি এর দিকে, তাহলে আমাদের এই ভেক্টরটা দেখতে এমন হবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এভাবে হচ্ছে আমাদের ভেক্টরটা আসবে, লাইক ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল এরকম আর কি। সো এই কথাটা যদি আমরা এখন লাইট ভেক্টর এখানের দিকে তাকাই, লাইট ভেক্টর দেখো কি করতেছে, এটা কিন্তু পয়েন্ট থেকে লাইটের দিকে যাচ্ছে। আমি যেটা বললাম, আমরা কোনো একটা ভেক্টর বের করতে গেলে অলওয়েজ ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বিয়োগ করে দিই। তাহলে এখানে যেটা হবে, যেহেতু ফাইনাল পয়েন্টটা এল আর ইনিশিয়াল পয়েন্টটা পি, তাহলে আমরা এল থেকে পি কে বিয়োগ করে দিলে আমরা আমাদের লাইট ভেক্টরটাকে পেয়ে যাব। এন্ড সেম কথাটা হচ্ছে আমাদের নর্মাল ভেক্টরের জন্য, যে নর্মাল ভেক্টরটা দেখো কি করতেছে, এটা সেন্টার থেকে পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে আমরা যেটা করতে পারি, পয়েন্ট হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, সেন্টার হচ্ছে আমার জন্য ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমরা
পি থেকে সি কে বিয়োগ করে দিলে আমরা আমাদের নর্মাল যে ভেক্টরটা তাকে পেয়ে যাচ্ছি। সো এভাবে করে হচ্ছে আমাদের ফার্স্টে লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টর এই দুইটা ভেক্টরকে হচ্ছে আগে আমাদেরকে বের করতে হয়। আচ্ছা, এখন আমরা কি করব, এই দুইটা ভেক্টর যখন আমরা জেনে যাই তখন হচ্ছে এই দুইটা ভেক্টরের যে ইউনিট ভেক্টর আছে ইউনিট ভেক্টরটাকে হচ্ছে আমরা আসলে বের করব। ইউনিট ভেক্টর কাকে বলে, এটার দুইটা ডেফিনিশন ছিল। একটা হচ্ছে যে ভেক্টরের ভ্যালু হচ্ছে 1, সেই ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর বলি। আবার আরেকটা ডেফিনিশন হচ্ছে যে কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের ভ্যালু দ্বারা বা ওই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করে ফেলি তাহলে ওটাকে ইউনিট ভেক্টর বলা যায়। তো আমরা এখন যেটা করব, এই লাইটের একটা ইউনিট ভেক্টর বের করব, আর এই যে নর্মালটা ছিল নর্মালের একটা ইউনিট ভেক্টরটা বের করব। সো লাইটের ইউনিট ভেক্টরটা হবে, ইউনিট ভেক্টরকে নর্মালি ক্যাপ দ্বারা দেখানো হয়, তাহলে লাইটের ইউনিট ভেক্টর হবে এই লাইট ভেক্টরটাকে আমরা নিলাম, আর ওই লাইট ভেক্টরের যে ভ্যালুটা ছিল বা তার মান ছিল সেটা দ্বারা ভাগ করলাম, তাহলে লাইটের ইউনিট ভেক্টর আমরা পেয়ে গেলাম। সেম কথাটা এটার জন্য, নর্মালের যখন আমরা ইউনিট ভেক্টরটা চাচ্ছি, এই হচ্ছে নর্মাল ইউনিট ভেক্টর, তাহলে এটা হবে একই কথা, আমরা নর্মাল ভেক্টরটাকে হচ্ছে উপরে নিব, আর নর্মাল ভেক্টর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালু দ্বারা এটাকে ভাগ করব, তাহলে নর্মালের ইউনিট ভেক্টর যেটা সেটাকে হচ্ছে আমরা পেয়ে যাব। এই হচ্ছে আমার, তাহলে এল এর ইউনিট ভেক্টর আমরা পাচ্ছি, আর নর্মাল যেটা সেটার ইউনিট ভেক্টর আমরা পাচ্ছি। এখন এই দুইটি ইউনিট ভেক্টরকে হচ্ছে আমি এখন মাল্টিপ্লাই করি, তাহলে এল এর ইউনিট ভেক্টর নিলাম, নর্মালের ইউনিট ভেক্টর নিলাম, এবং এই দুইটা ভেক্টরকে আমি এখন মাল্টিপ্লাই করলাম, এবং মাল্টিপ্লাই না অ্যাকচুয়ালি এদেরকে ডট গুণন করলাম আসলে। ডট গুণনের ফর্মুলা যদি আমাদের মনে থাকে, ডট গুণনের ফর্মুলা ছিল এরকম যে যখন আমরা দুইটা ভেক্টর ডট গুণন করি এ ডট বি, তখন তাদের ফর্মুলা আসে হচ্ছে এভাবে, এ বি কস থিটা। কস থিটাটা কি, কস থিটাটা হচ্ছে এই যে দুইটা ভেক্টর ছিল এ আর বি তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা মেপে আর কি। তাহলে এই দুইটা ভেক্টরকে যখন আমি ডট করবো তাহলে আমি কি কি পাচ্ছি, আমরা ফার্স্টে এল এর ভেক্টরটাকে পাবো, এন এর ইউনিট ভেক্টর যেটা সেটাকে পাবো, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু থিটা ছিল, তাহলে সাথে কস থিটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা আসলো, যে এল এর ইউনিট ভেক্টরের ভ্যালু ইনটু এন এর ইউনিট ভেক্টরের ভ্যালু ইনটু হচ্ছে কস থিটা। আর আমরা কিন্তু মাল্টিপ্লাই করার সময় ইউনিট ভেক্টর দুইটাকে মাল্টিপ্লাই করতেছি, মানে এল এর ইউনিট ভেক্টর এন্ড এন এর ইউনিট ভেক্টর, মানে লাইটের ইউনিট ভেক্টরটা নর্মাল ইউনিট ভেক্টরটা। সো ইউনিট ভেক্টরের ভ্যালু কিন্তু 1, তার মানে হচ্ছে এল এর থেকে তুমি এই এল এর ইউনিট ভেক্টরের ভ্যালুটা তুমি পাবা 1, নর্মালের ইউনিট ভেক্টরের ভ্যালু তুমি পাবা 1, তার মানে আসবে 1 ইন্টু 1 ইন্টু কস থিটা। ফাইনালি কিন্তু তুমি আসলে এখান থেকে কস থিটা যেটা কস থিটাকে পাবা। আমাদের কিন্তু মেইনলি টার্গেট এই জায়গাটাই ছিল, তাই না, যে আমরা কিন্তু কস থিটা বা থিটাটাকে অ্যাজ এ হিউম্যান বিং চোখে দেখে বলতে পারলো, কম্পিউটারের পক্ষে তার অ্যাঙ্গেল মেজার করা সম্ভব না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কস থিটাকে ইউটিলাইজ না করে তুমি কস থিটার জায়গায় কিন্তু এই লেখাটা লিখতে পারতেছো, সেটা হচ্ছে এল এর ইউনিট ভেক্টর ডট এন এর ইউনিট ভেক্টর, দ্যাট মিনস লাইট এর ইউনিট ভেক্টরটা আর নর্মাল এর ইউনিট ভেক্টরটা এই দুইটাকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু আমরা আসলে কস থিটার ভ্যালু যেটা সেটাকে হচ্ছে পেয়ে যাই। কম্পিউটারের জন্য কিন্তু ইউনিট ভেক্টর বের করা বা যে কোনো ভেক্টর বের করা কিন্তু খুবই সহজ, মানে ওর জন্য খালি কম্পিটিশনের ব্যাপারটা। তো আমরা আসলে যখন অ্যাকচুয়ালি ম্যাথ করতে যাব তখন কিন্তু আলটিমেটলি আমরা কস থিটা ব্যবহার না করে এল ইউনিট লাইটের ইউনিট ভেক্টর এবং নর্মালের ইউনিট ভেক্টর দুইটাকে ডট করে দেন হচ্ছে ফাইনালি আমরা ম্যাথে যাব আর কি। এটা আমি একটা এক্সাম্পল দেখাবো এই থিওরি গুলো পড়ানোর শেষে, তখনই দেখতে পারবা যে কিভাবে আসলে এটাকে ম্যাথে ইউটিলাইজ করা হয় বা ম্যাথে প্রপার ওয়েতে এদেরকে ব্যবহার করা যায় আর কি। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু লিখে রাখি যে আমরা আসলে দেখলাম যে কিভাবে আলটিমেটলি কস থিটার ঝামেলা থেকে আমরা সরতে পারি, বা কস থিটাকে কিভাবে কম্পিটিশন হচ্ছে নিয়ে আসা যাবে আর কি, সে ব্যাপারটা। তাহলে হচ্ছে আমরা যদি এখন ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলাটাকে একদম প্রপার ওয়েতে সামারাইজ করি, তাহলে আমরা যেটা পাবো যে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ভ্যালু হবে ডি ইজ ইকুয়াল টু আইপি ইন্টু কেডি ইন্টু ম্যাক্স অফ, কস থিটা ব্যবহার করব না, কস থিটার জায়গায় তাহলে আমরা এখন নতুন ফর্মুলা পাচ্ছি, সেটা হচ্ছে এল ভেক্টর ডট এন ভেক্টর কমা 0, এবং এদের যেটা ম্যাক্স হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। তো এটা হচ্ছে এখন থেকে তাহলে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফাইনাল ফর্মুলা, এটাতে হচ্ছে আর আপাতত আমাদের কোনো চেঞ্জ হবে না, বা এটা যেরকম আছে এরকমই হচ্ছে থাকবে। সো এই হচ্ছে তাহলে আমার ডিফিউজ রিফ্লেকশনের ব্যাপারটা। আর ডিফিউজ রিফ্লেকশনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, আর মাঝে যা যা বললাম এগুলো সবই থিওরিটিক্যাল পার্টের মধ্যে হচ্ছে পড়তেছে। এবং এই প্রুফটা বা এই যে ছোট জিনিসটা এটা কিন্তু স্লাইডে মেনশন করা নাই, কিন্তু তোমাকে হচ্ছে একটা মাথায় রাখতে হবে যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা তোমাকে হেল্প করবে আর কি। এখানে অনেক ছোট করে বলে দিছে, প্রপার ওয়েতে এটা বোঝানো নাই, তো এই জন্য আমি এক্সপ্লেন করে বললাম যে এটা আসলে কিভাবে আসছে বা সেটা বোঝানোর জন্য মেনলি আর কি। ওকে, সো এই ডিফিউজ রিফ্লেকশনের পরে হচ্ছে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে আমাদের স্পেকুলার রিফ্লেকশনটা। যে স্পেকুলার রিফ্লেকশন কিভাবে কাজ করে, এটাকে হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন অপোজিট কাজটা আমরা বলতে পারি, যে
ডিফিউজটা ছিল হচ্ছে আমাদের অমসৃণ প্রতিফলন, বাট স্পেকুলারটা হচ্ছে এক্স্যাক্টলি পারফেক্ট যে রিফ্লেকশনটা হবে বা একদম মসৃণ যে প্রতিফলনটা হয়, সেটা হচ্ছে মূলত স্পেকুলার রিফ্লেকশন থেকে আসে। এবং আমি যেটা আগে বললাম যে স্পেকুলার রিফ্লেকশন থেকে হচ্ছে আমরা একটা অবজেক্টের ভিউ পয়েন্টের উপর সেটা ডিপেন্ড করবে, এবং অবজেক্টের যে শাইনিনেসটা সেটা হচ্ছে মূলত মেজার করার জন্য আমরা মূলত স্পেকুলার রিফ্লেকশনটাকে হচ্ছে ব্যবহার করি। ওকে, সো স্পেকুলার রিফ্লেকশনে যদি একটু ছবিটা আমরা দেখি যে স্পেকুলার রিফ্লেকশনটা কিভাবে আসে সেটা। সো এই হচ্ছে আমার সারফেস, এই হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর, এন্ড আমাদের হচ্ছে লাইট ভেক্টরটা হচ্ছে আমাদের ধরো এখানে আসলো আর কি। আর আমি আগে যেটা বললাম লাইট ভেক্টর ইচ্ছাকৃত ভাবে আমরা অন্য ডিরেকশনে দিব, কারণ এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা করে সে কারণে। আর যেহেতু এটা একটা স্পেকুলার রিফ্লেকশন, মানে একদম পারফেক্ট ভাবে হচ্ছে রেটা রিফ্লেক্টেড হলো, এই রিফ্লেক্টেড এটা ধরো হচ্ছে এদিকে চলে গেল আর কি, এটা হচ্ছে আর। এন্ড ডেফিনেটলি আমাদের একটা ভিউ পয়েন্টও থাকবে, সো আমাদের হচ্ছে এখানে হচ্ছে ধরো আমাদের চোখ আছে, এখানে আমাদের একটা ভিউ পয়েন্ট আছে। আর আমি যেটা বললাম যে স্পেকুলার রিফ্লেকশন কিন্তু ভিউ পয়েন্টের উপর ডিপেন্ড করবে, যে তুমি একদিক থেকে ভিউ করলে একভাবে শাইনিনেস দেখতে পারবে, তোমার ফ্রেন্ড হচ্ছে হয়তো অন্যভাবে শাইনিনেসটা হচ্ছে দেখতে পারে আর কি। ওকে, এখন এদের মধ্যে অ্যাঙ্গেল গুলো, চলো অ্যাঙ্গেল যেটা সেগুলো আমরা ফিক্স করি। যেমন ধরো হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ইন দ্যাট কেস এই অ্যাঙ্গেলটাকে আমরা আসলে থিটা বলবো, বিকজ স্পেকুলার রিফ্লেকশন বা মসৃণ প্রতিফলনের আইডিয়াটাই হচ্ছে যে তার ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ আর তার যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ, এই দুটো কোণ সবসময় সমান হয়, দ্যাটস ওয়াই এই দুটো অ্যাঙ্গেল থিটা। এবং ধরো যে রিফ্লেক্টেড যে রেটা ছিল, এই যে রিফ্লেক্টেড রেটা আছে আর তোমার এই যে ভিউ পয়েন্ট, এদের মধ্যে আবার একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এবং এই আলফাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই আলফাটা হচ্ছে আমাদের শাইনিনেসটাকে ডিটারমাইন করবে, যে তুমি আসলে কত অ্যাঙ্গেলে ভিউ করতেছো রিফ্লেক্টেড রেট থেকে। সেটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে মেজার করতে যে একটা অবজেক্টের কোন পার্টিকুলার পোর্শনটা বেশি শাইন করবে আর কোন পার্টিকুলার পোর্শনটা হয়তো বেশি শাইন করবে না, সেটা ইন্ডিকেট করার জন্য। সো স্পেকুলার রিফ্লেকশন যেটা আছে এটার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা দেখতে হচ্ছে এমন, সেটা হচ্ছে আইপি ইন্টু কেএস ইন্টু কজ আলফা টু দি পাওয়ার এন। এটা হচ্ছে মূলত আমাদের স্পেকুলার রিফ্লেকশন যেটা সেটার হচ্ছে ফর্মুলা। এখানে হচ্ছে যদি বলি অনেক কিছু আগের মতো, আইপিটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য পয়েন্ট লাইট আগের মতোই থাকবে। কেস যেটা এটাকে আমরা বলে দিব হচ্ছে স্পেকুলার কোএফিসিয়েন্ট, যেটা মানে আগের বার ছিল ডিফিউজ কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে স্পেকুলার কোএফিসিয়েন্ট। এখানে দেখো ডিফারেন্সের মধ্যে দুই জায়গায় ডিফারেন্স আছে, এখানে একটা পাওয়ারে চলে আসে কজ আলফা টু দি পাওয়ার এন, এটা একটা এক্সট্রা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল যেটা এটাকে মূলত আমরা বলি স্পেকুলার এক্সপোনেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে স্পেকুলার এক্সপোনেন্ট। আর এখানে এখানে কজ আলফা আছে এবং আলফাটা ওই আগের মতো যেটা বললাম, আলফাটা হচ্ছে কি এই রিফ্লেক্টেড রে, আর এই যে আমাদের ভিউ পয়েন্টটা আছে এই ভিউ পয়েন্ট দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কজ আলফা। সো আলফার ব্যাপারটা বা এই অ্যাঙ্গেলটাকে নিয়ে আমি একটু পরে আসি, আগে একটু স্পেকুলার এক্সপোনেন্টটা এটাকে নিয়ে একটু এক্সপ্লেইন করি যে এটা আসলে কি জিনিস বা এটা আমাদের কেন আমাদের ইন্টারেস্টেড জায়গাটা বা আমরা কেন এটা নিয়ে একটু পড়বো আর কি, সে ব্যাপারটা। তো আমাদের যে স্পেকুলার এক্সপোনেন্টটা আছে এটার ব্যাপারটা হচ্ছে কিছুটা এভাবে কাজ করে যে তুমি একটা জিনিস ভাবো, কজ আমাদের এখানে কিন্তু এই এনটা এটা কিন্তু কজ আলফার উপর হচ্ছে পাওয়ার হিসেবে আছে। সো আলটিমেটলি যেটা হবে, কজ আলফার একটা প্রপার্টি হচ্ছে যে কজের মধ্যে তুমি যে কোনো ভ্যালুই বসাও না কেন, কজের ভ্যালু কখনোই হচ্ছে -1 থেকে +1 এই রেঞ্জের বাইরে আসলে কখনোই যায় না, কজ আলফার ভ্যালু সবসময় এই রেঞ্জের মধ্যে থাকে। ইকুয়ালও হইতে পারে অবশ্য, সো গ্রেটার অর ইকুয়াল এই রেঞ্জের মধ্যে থাকবে। এবং একের থেকে ছোট কোনো যদি একটা নাম্বার হয়, তুমি দেখবা যে ধরো তুমি 0.1, এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি পাচ্ছ 0.01। আর কিন্তু 0.1 যেটা, এটাকে যখন তুমি কিউব করবা তখন কিন্তু এটা আরো ছোট হবে, লাইক 0.001 আসবে। তো একটা ব্যাপার হচ্ছে যে একের থেকে ছোট কোনো একটা সংখ্যাকে যতই তুমি পাওয়ারে বাড়াবা, ততই কিন্তু সে আসলে আরো বেশি ছোট হতে থাকে। তো এখানেও এই ব্যাপারটা হয় যে আমি যেহেতু জানি যে কজ আলফার ভ্যালু কখনই একের থেকে বড় হবে না, দ্যাট মিনস তুমি যদি অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা আসলে বাড়ায় দাও বা তোমার স্পেকুলার যে এক্সপোনেন্টটা আছে সেটাকে যদি তুমি বাড়ায় দাও, তাহলে যেটা হবে এই যে কজ আলফা টু দি পাওয়ার এন, এই ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে আসলে ছোট হতে থাকবে। কেন হইতে থাকবে? কারণ যেটা বললাম, কজ আলফা অলওয়েজ একের থেকে ছোট কোনো একটা সংখ্যা, এবং যখন এটার উপর তুমি পাওয়ারটাকে বাড়ায় দিবা, যেমন এখানে যেটা দেখাইলাম আমি 2 এর জায়গায় 3 দিলে কিন্তু সংখ্যাটা আরো ছোট হবে, তখন কিন্তু কজ আলফা টু দি পাওয়ার এটা আরো ছোট হতে থাকে। সে কারণে একই কথা, যে তোমার যে এস এর ভ্যালু যেটা আছে বা স্পেকুলার রিফ্লেকশন যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমাদের কমতে থাকবে আর কি। সেটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা যে কিভাবে আসলে এক্সপোনেন্টটা কাজে করে। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি যখন আমরা আসলে এক্সপোনেন্টটাকে বাড়াবো বা স্পেকুলার এক্সপোনেন্টকে আমরা যখন বাড়াবো, তখন অবজেক্টের যে শাইনিনেসটা আছে
সেই শাইনিনেসটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে কমতে থাকবে, বা তার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। এই ব্যাপারটা হচ্ছে স্লাইডেও এখানে মেনশন করছে আর কি। এই যে এই জায়গাটা আর কি দেখো, যে আলটিমেটলি এন এর ভ্যালু যখন 1, তখন কিন্তু শাইননেসটা হচ্ছে অনেক বেশি হতে পারে, বিকজ কজ আলফার ভ্যালুটা হচ্ছে, গ্রাফটা যদি আমি প্লট করি কজ আলফার জন্য, তখন একটা বড় জায়গা ধরে হচ্ছে সেটা থাকবে। বাট যখন তুমি এন এর ভ্যালু 50 করবা, এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা, সে কারণে আলটিমেটলি রেঞ্জটা কিন্তু অনেক ছোট হয়ে যায়। এই কারণে দেখা যাবে যখন তুমি আসলে এন এর ভ্যালু 50 করবা, তখন একদম হয়তো ছোট কোনো একটা পার্টিকুলার পোর্শন শাইন করবে। বাট যখন তুমি এন এর ভ্যালু 1 নিবা, তখন কিন্তু মোটামুটি শাইনিনেসটা সব জায়গায় আসলে ছড়াইতে পারতেছে, বিকজ কজ আলফা টু দি পাওয়ার এন এর ভ্যালুটা তখন বড় হবে, শাইনিনেস এর যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আসলে তখন অনেক বেশি হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে শাইনিনেস যেটা আছে সেটা আলটিমেটলি কার উপর ডিপেন্ড করে, এটা মূলত স্পেকুলার এক্সপোনেন্ট বা এন এর উপর ডিপেন্ড করবে। এন যখন হাই, তখন আলটিমেটলি আমরা শাইনিনেস এর জায়গাটা কম দেখতে পারবো, আর এন এর ভ্যালু যখন ছোট, তখন শাইনিনেসটা অনেক বেশি হবে, বা সেটা ব্রডার রেঞ্জে হচ্ছে থাকবে আর কি। এই ব্যাপারটা, এবং এটাকে কজ আলফার যে গ্রাফটা, সেই গ্রাফটা প্লট করে দেখানো হয়েছে যে আসলে এন এর ভ্যালুটা বাড়লে আর কমাইলে কোন ক্ষেত্রে আমাদের শাইননেসটা আসলে কেমন হবে, সেটা ভালোভাবে বোঝানোর জন্য মেনলি আর কি। ওকে, সো এটাকে হচ্ছে আমরা সেভ করে রাখি, যে কারণ এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা স্পেকুলার রিফ্লেকশনের জন্য, যে শাইননেসটা আসলে কিভাবে আসতেছে সে ব্যাপারটা আর কি। So আমরা তাহলে স্পেকুলারে হচ্ছে শুরু করলাম, স্পেকুলার রিফ্লেকশন, এবং এই স্পেকুলার রিফ্লেকশনের জন্য হচ্ছে আমরা সেটার হচ্ছে একটা ভিউ দেখলাম যে সেটা কিভাবে কাজ করে। ওকে, এখন হচ্ছে শেষ হয় না, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কিন্তু ফাইনাল ফর্মুলা না, এটাকে আমাদের আরো কিছু চেঞ্জ করতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি সাউন্ড না টু ইউটিলাইজ ইন দা কম্পিউটার অ্যালগোরিদম। সো আমাদের ফর্মুলা ছিল এরকম, যে আইপি ইন্টু কে এস ইন্টু কজ আলফা টু দি পাওয়ার এন। সো আমাদের ফর্মুলা ছিল এমন। সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই আগের মতো, আগের বার আমি তোমাকে যেটা দেখাইছিলাম, যে থিটাটা কিন্তু প্রপারলি আসলে আহ এই থিটা বা আলফা এগুলো কম্পিউটার বের করতে পারবে না, তাহলে এখানে আলফার জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, এটা তুমি এখন দেখো একটু ভাবলেও বের করতে পারবে। একটু আগে আমাদের যে ছবিটা ছিল, যখন হচ্ছে আমাদের ছবিটা এরকম ছিল, এই থিটাটা ছিল এল ভেক্টর, আমাদের লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। তো যখন এই থিটাটা মেজার করতে হয়েছিল, আমরা আসলে কি করছিলাম, আমাদের যখন মেইন ফর্মুলাতে আমরা যেটা করছিলাম, এই যে আমাদের মেইন ফর্মুলা যেটা ছিল এখানে, এখানে কিন্তু আমরা থিটাটার জায়গায়, কস থিটার জায়গায় আমরা লাইট ভেক্টরটা আর নর্মাল ভেক্টরটা তাদেরকে আমরা ডট করছি, তাদের ইউনিট ভেক্টর দুইটাকে। কারণটা কি, কারণটা হচ্ছে ওই থিটাটা কিন্তু অ্যাকচুয়ালি এই এল মানে লাইট ভেক্টর আর নর্মাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল। এবার কিন্তু আমাদের থিটা না, আমাদের কিন্তু আলফা বের করতে হবে বা আলফা নিয়ে কাজ করতে হবে। এবং আমাদের আলফাটা কি ছিল, আলফাটা ছিল হচ্ছে আমাদের এই যে আমাদের একটা রিফ্লেক্টেড রে ছিল, আর আমাদের যে ভিউ পয়েন্ট ছিল, ওই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু মূলত আমাদের আলফা ছিল। আমাদের লাইটটা এদিক দিকে আসতো, আর আমাদের রিফ্লেক্টেড রে এবং ভিউ পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেলটা ছিল আলফা। তার মানে আমরা এবার আর ডিটেল ক্যালকুলেশনে যাব না বা কোনো প্রুফে যাব না, তার মানে আমরা এখান থেকে অ্যাজিউম করতে পারি, তাহলে কজ আলফার জায়গায় আমরা কি করতে পারি, আমরা এই যে রিফ্লেক্টেড রে আর এই যে আমার ভিউ পয়েন্ট, এই দুইটা ভেক্টর আর কি, এই দুইটা ভেক্টরের হচ্ছে অ্যাঙ্গেলটাকে নিতে গেলে তাদের ইউনিট ভেক্টরকে আমরা ডট করবো। So আমরা যেটা করব, আর এর ইউনিট ভেক্টরটাকে নিব, ভি এর ইউনিট ভেক্টরটাকে নিব এবং তাদেরকে ডট করে দেবো, তাহলে কিন্তু দেখো কজ আলফার জায়গায় আমরা আসলে এটা ইউটিলাইজ করতে পারবো বা এই ফর্মুলাকে নিয়ে আসতে পারবো। এটার জন্য আমি প্রুফ দেখাইলাম না, বিকজ অলরেডি হচ্ছে আমি এটার জন্য প্রুফ বলছি যে কিভাবে আসলে তারা কাজ করে, কিভাবে আমরা ইউনিট ভেক্টর দুইটাকে পাইছি। সো আমি এটার জন্য ডিরেক্ট বললাম না, আমি একবারে ফর্মুলা লিখলাম, যে আসলে অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হবে, সেটা হবে এই রিফ্লেক্টেড রে ইউনিট ভেক্টর নিতে হবে, ভিউ পয়েন্টের ইউনিট ভেক্টর নিতে হবে, তাদেরকে ডট করতে হবে, আর টু দি পাওয়ার এন তো থাকবেই, এনটা যেটা বললাম স্পেকুলার এক্সপোনেন্ট, ওটাকে তো আর সরাতে পারবো না। আচ্ছা, এখন কিন্তু দেখো কম্পিউটারের জন্য আর কোনো সমস্যা হবে না, সে কিন্তু এখন কজ আলফার জায়গায় সে এই ফর্মুলাটাকে ব্যবহার করে সে ইজিলি ইউটিলাইজ করতে পারবে বা ম্যাথ করার সময় আর কি। ওকে, আর আরেকটা কিন্তু ইস্যুটা স্টিল এখনো আছে, সেই ইস্যুটা কি, যে ম্যাক্স নেওয়ার ব্যাপারটা, যে কি হবে যদি আমাদের ভিউ পয়েন্টটা এরকম একটা জায়গায় আছে, এরকম একটা জায়গায় যদি ভিউ পয়েন্ট থাকে, তখন কিন্তু অ্যাঙ্গেলটা অনেক বেশি বড় হয়ে যাবে, 90 ডিগ্রি থেকেও হয়তো বড়, তখন কিন্তু নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে। সো নেগেটিভ ভ্যালুটা অ্যাভয়েড করার জন্য এখানেও সেম কাজ, যে আমরা ম্যাক্স নিব, এই যে আমাদের ভ্যালুটা আছে আর ডট ভি টু দি পাওয়ার এন, এটা এবং হচ্ছে জিরো, এদের মধ্যে যেটা ম্যাক্স হবে শুধুমাত্র সেই ভ্যালুটা হচ্ছে আমরা পিক করব। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্পেকুলার রিফ্লেকশনের ফর্মুলা, যে আইপি ইন্টু কে এক্স ম্যাক্স অফ আর এর ইউনিট ভেক্টর ডট বি এর ইউনিট ভেক্টর
টু দি পাওয়ার n কমা 0। সেটা হচ্ছে আমাদের স্পেকুলার রিফ্লেকশন যখন আমরা করব বা আমাদের স্পেকুলার রিফ্লেকশন বের করতে বলবে, তখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে চলে যেতে পারবো আর কি। সো এই হচ্ছে আমার স্পেকুলার যে রিফ্লেকশনটা সেটার পার্টটা। এখানে একটা ছোট্ট ইস্যু আমি হচ্ছে একটু বলে নিই, এটা স্লাইডে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোশ্চেনে নর্মালি যেটা থাকে, কোশ্চেনে রিফ্লেক্টেড রে যেটা, এটা নর্মালি কোশ্চেনে বলা থাকে না। কোশ্চেনে লাইট ভেক্টরটা দেওয়া থাকে এবং নর্মালি নর্মাল ভেক্টর যেটা আছে সারফেসে নর্মাল ভেক্টর, এই দুইটা নর্মালি দেওয়া থাকে। রিফ্লেক্টেড রে যেটা, এটা আমাদের নিজেদেরকে বের করতে হয়, এবং এবং ভিউ পয়েন্টটাও তোমাকে দিয়ে দিবে যে কোথা থেকে তুমি ভিউ করতেছো। রিফ্লেক্টেড যে রেটা আছে এটা বের করতে গেলে হচ্ছে মূলত আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হয়। এই ফর্মুলাটা আমাদের স্লাইডে বলা, স্লাইডে হচ্ছে ভালোভাবে বলে দেওয়া আছে। সেই ফর্মুলা হচ্ছে এই যেখানে যে ফর্মুলা দেওয়া আছে, যে রিফ্লেক্টেড ভ্যালু বা রিফ্লেক্টেড রে যদি বের করতে হয় আমাদেরকে অ্যাকচুয়াল লাইটের সাথে নর্মাল ভেক্টরকে ডট করতে হয়, আবার নর্মাল ভেক্টরকে গুণ দিতে হয়। সো মূলত আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব। এই ফর্মুলাটা ব্যবহার করলে আমরা অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড যে রেটা, সেই রেটার ইকুয়েশনটা হচ্ছে আমরা জানতে পারবো। তাহলে আমি ফর্মুলাটা একটু লিখে রাখি যাতে করে হচ্ছে একবার আমরা কাজ করতে পারি এটা নিয়ে, বা আমাদের যদি ম্যাথের প্রয়োজন হয়। সো আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে 2 এল ভেক্টর ডট এন ভেক্টর, এটার সাথে আবার হচ্ছে এল ভেক্টরকে গুণ দিতে হবে, মাইনাস হচ্ছে আবার এল ভেক্টরটাই আর কি। সো মাইনাস এল ভেক্টর। তো এই ফর্মুলাটাকে আমরা নিজেরা ব্যবহার করতে পারি যখন আমাদের রিফ্লেক্টেড রেটা জানা থাকবে না, তখন আমরা নিজেরা এই ফর্মুলাটাকে ইউজ করে নিজেরা রিফ্লেক্টেড রে ইকুয়েশন বের করব, আর প্রপারলি হচ্ছে এটাকে ইউটিলাইজ করবো বা ইউজ করবো আর কি। তো এটাই হচ্ছে মোটামুটি তাহলে বলতে পারি আমাদের স্পেকুলার রিফ্লেকশনের লাস্টের পার্ট বা স্পেকুলার রিফ্লেকশনের ব্যাপারটা সে কিভাবে কাজ করে আর কি। ওকে, সো আমরা স্পেকুলার রিফ্লেকশনের এই পার্টটা হচ্ছে জানতে পারলাম যে স্পেকুলার রিফ্লেকশনকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় বা তার ফর্মুলা কেমন হবে। সো ফার এই হচ্ছে আমাদের তিন টাইপের রিফ্লেকশন বা তিন টাইপের রিফ্লেকশনের ফর্মুলা গুলা। সবগুলাকে যদি একটু সামারাইজ করে আমরা একদম নিয়ে আসি এক লাইনে, যে এখন তাহলে আমরা কিন্তু মনে রাখি যে আমরা কিন্তু ফং রিফ্লেকশন মডেল শিখতেছি, যে ফং রিফ্লেকশন মডেলে হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন থাকবে, ডিফেন্স রিফ্লেকশন থাকবে এবং স্পেকুলার রিফ্লেকশন যেটা সেটা হচ্ছে থাকবে, তিন টাইপের রিফ্লেকশন আর কি। সো অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনটা হচ্ছে ফর্মুলা ছিল আমাদের এটা, আই এ ইন্টু কে, এটা থাকবে। এটার সাথে হচ্ছে আমরা যোগ করবো ডিফিউজ রিফ্লেকশন, আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা ছিল আইপি ইন্টু কেডি ম্যাক্স অফ কস্তিটা ছিল, বাট কস্তিটা আমরা ব্যবহার করিনি, সেটার জায়গায় আমরা ব্যবহার করছি হচ্ছে লাইট ভেক্টর এন্ড নর্মাল ভেক্টর তাদের ডট কমা 0, প্লাস এটার সাথে হচ্ছে আমরা যোগ করছি স্পেকুলারের পার্টটা। স্পেকুলার পার্ট এমন ছিল আইপি ইন্টু কে এক্স ম্যাক্স অফ আর ডট ভি টু দি পাওয়ার এন কমা 0। সো এটা হচ্ছে তাহলে আমাদের ফাইনাল, আমাদের যে ফং রিফ্লেকশন মডেলটা আছে, এই ফাইনাল ফং রিফ্লেকশন মডেলের ফর্মুলাটা। এবং এটা ব্যবহার করে মূলত হচ্ছে আমরা আমাদের ফাইনাল একটা অবজেক্টের কোন একটা পয়েন্টের পার্টিকুলার ইন্টেন্সিটি বের করি বা ফাইনালি ব্যবহার করি আর কি, যেখানে প্রত্যেকটা আর পার্টিকুলার পোর্শনকে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসতেছি, এনভায়রনমেন্ট লাইটটাকে ডিফিউজ রিফ্লেকশনের জন্য যেটা লাগবে এবং শাইনিনেস বা স্পেকুলার রিফ্লেকশনের জন্য যেটা লাগে, সেই এই তিনটা জিনিসকে একসাথে করে আমরা আমাদের ফাইনাল ফর্ম রিফ্লেকশন মডেল যেটা সেটাকে হচ্ছে পাই। সো এটা হচ্ছে আমাদের এই রিফ্লেকশন মডেল যেটা আছে সেটার পার্টটা। এবং এটাও হচ্ছে আমাদের স্লাইডে এখানে বলে দেওয়া আছে যে এই হচ্ছে আমাদের ফাইনালি এই তিনটা ইন্ডিভিজুয়াল জিনিসকে যখন একসাথে মার্জ করি, তখন আমরা ফাইনাল হচ্ছে অবজেক্টের পারফেক্ট একটা ইন্টেন্সিটি পাই বা পারফেক্ট ভিজুয়ালাইজেশনটা আসলে পাই এই ফর্ম রিফ্লেকশনের মাধ্যমে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকে অ্যাকুমুলেট করার মাধ্যমে আলটিমেটলি। এবং এটার ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দিয়ে দিয়েছি, এগুলো দেখতে পারো আর কি। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো। আচ্ছা, এখন হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বাকি থাকে, সেটাকে আমরা মূলত বলি অ্যাটেনিউশন। এবং অ্যাটেনিউশনটাকে হচ্ছে কিভাবে আমাদের ক্যালকুলেশন আনতে পারি আর কি সেটা। সো এটা আপাতত সরাই, বিকজ এটা আমরা আবার ব্যবহার করবো এমন। ওকে, সো অ্যাটেনিউশনের ব্যাপারটা আসলে কি বা সেটাকে যদি আমি একটু বলি বা স্লাইডে যদি একটু লিখে নেই, আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাটেনিউশন। ওকে, আচ্ছা। সো সো অ্যাটেনিউশনটাকে আমরা বলতে পারি ভাবে যে এটা হচ্ছে লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। সো সোজা কথায় বলতে পারো যে যতই হচ্ছে ডিস্টেন্সে আমার লাইট সোর্স থাকবে,
স্বাভাবিকভাবে এটা মেক সেন্স করা যে ততই হচ্ছে আমাদের হয়তো অবজেক্টটা দেখতে কম লাইটনিং হবে বা সেটা দেখতে হচ্ছে কম স্পষ্ট হবে। তো আমরা হচ্ছে এই যে ফর্ম রিফ্লেকশন মডেল করলাম বা এই হচ্ছে প্রত্যেকটা লাইটকে যে নিয়ে আসলাম আমাদের ক্যালকুলেশনে, কোথাও কিন্তু হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে ক্যালকুলেশন করে নিই। এটা হচ্ছে কিন্তু আমাদের একটা মডেলের একটা বা ফর্ম রিফ্লেকশন মডেলের একটা মেজর ড্রব্যাক, যে আমরা হচ্ছে ডিস্টেন্স কোথাও আনি নেই। এখন লাইটটা ধরো এখানে আছে, অবজেক্টটা হয়তো এখানে আছে। এখন এই ক্ষেত্রে আলটিমেটলি ডিস্টেন্সটা যত, লাইটার অবজেক্ট যদি খুবই কাছে থাকতো সেক্ষেত্রে ডিস্টেন্সটা কম হইতো, সেক্ষেত্রে কিন্তু একটা পয়েন্টে ইন্টেন্সিটি আরো বেশি আসার কথা, এখানে হয়তো ইন্টেন্সিটি আসলে কম আসার কথা। তো এই ব্যাপারটাকে কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে হচ্ছে আনতে হবে। তো এই জন্য আমরা অ্যাটেনিউশন যেটা সেই আইডিয়াটাকে হচ্ছে আমাদের নিয়ে আসি আর কি এই ফর্ম রিফ্লেকশন মডেলের মধ্যে। সো অ্যাটেনিউশনটা নর্মালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি, যে এখানে আমাদের স্লাইডে যেটা বলা যে থিওরিটিক্যালি হচ্ছে আমরা ইনভার্স স্কোয়ার ল যেটা সেটাকে হচ্ছে ফলো করি অ্যাটেনিউশনের জন্য। সো অ্যাকচুয়ালি হচ্ছে থিওরিটিক্যালি যেটা বলা হয় যে অ্যাটেনিউশনের অ্যামাউন্ট, এটাকে এফ অ্যাট, লাইক এফ এর নিচে ছোট করে অ্যাট লেখা হয়, এভাবে অ্যাটেনিউশনকে দেখানো হয়। এটা হচ্ছে থিওরিটিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম 1/d²। দ্যাট মিনস হচ্ছে যে এখানে ধরো একটা লাইট সোর্স আছে আর এখানে কোনো একটা পয়েন্ট আছে এবং এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ডি। সেই ডি এর উপর ডিপেন্ড করে বা ইনভার্স স্কয়ার আকারে হচ্ছে ইন্টেন্সিটিটা কমতে থাকবে। তো তাহলে যেটা হবে, ডি যত বাড়াবা ইনভার্স স্কয়ার আকারে তোমার ইন্টেন্সিটি হচ্ছে এই পয়েন্টের আসলে তত কমবে। বাট এই মডেলটা ব্যবহার করলে বা অ্যাটেনিউশনের এই ফর্মুলাটা ব্যবহার করলে একটা মেজর সমস্যা আছে। সেটা কি, যে ধরো তুমি যদি ধরো মাত্র ডি এর ভ্যালু 10 মিটার ব্যবহার করো, তাহলে দেখো কত বড় ভাবে এটা কমে যাবে। লাইক এফ অ্যাটেনিউশনের তখন ভ্যালুটা আসবে 1/10²। সো 1/10² মানে 1/100, দ্যাট মিনস কিন্তু 0.01। তার মানে তোমার কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল যে ইন্টেন্সিটিটা সেটা মাত্র তুমি 0.01 হচ্ছে দেখতে পারবে। তাহলে যেটা হবে যে আসলে অবজেক্টটা ভালোভাবে ভিজুয়ালাইজেশন করা, মানে ভিজুয়ালাইজ করতেই পারবো না, তো খুবই আলটিমেটলি সুন্দর ছবি আসলে আসবে না। তো আমরা আসলে এই ইনভার্স স্কয়ার ল যেটা, এটাকে মূলত আসলে ব্যবহার করব না। এটা ব্যবহার না করে বেটার কোনো একটা মেজারমেন্টে আমরা যাব যেখানে লাইটটা এত বেশি পরিমাণে যাতে হচ্ছে এনার্জি যাতে না চলে যায়, বা এত কম পরিমাণ পার্সেন্টেজ যাতে হচ্ছে আমার না এক্সিস্ট করে, আরো বেশি যাতে হচ্ছে লাইট থাকে সেটার জন্য আর কি। সো এই জন্য যেটা করা হয়, এই অ্যাটেনিউশনের ফর্মুলাটাকে হালকা একটু হচ্ছে আপডেট করা হয়। কিভাবে আপডেট করা হয়, ধরো এইটা হচ্ছে তোমার লাইট সোর্স, এবং এই লাইট সোর্সটা ধরো হচ্ছে এরকম একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে যে কোনো পয়েন্টকে সে হচ্ছে আলোকিত করতে পারে আর কি। এবং এই রেঞ্জের ভ্যালুটা ধরো হচ্ছে আর, দ্যাট মিনস একটা লাইট সোর্স তার চারদিকে আর অ্যামাউন্টের মধ্যে যে কোনো অবজেক্টকেই খুব ইজিলি হচ্ছে সে আলোকিত করতে পারে। এখন তুমি কোন একটা অবজেক্টকে ধরো এখানে রাখলা, এটা হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্ট, যে অবজেক্টটা তোমার সেন্টারের যে লাইট সোর্সটা আছে সেই লাইট সোর্স থেকে হচ্ছে ধরো ডি অ্যামাউন্ট ডিস্টেন্স আছে। তাহলে আমাদের এফ অ্যাটেনিউশনের একটা ফর্মুলা আসবে, সেই ফর্মুলাটা হবে হচ্ছে এরকম: 1 - d/r²। এটা হবে হচ্ছে আমাদের অ্যাটেনিউশন, যেটা অ্যাটেনিউশনের ফর্মুলাটা। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখো, এখন তুমি ডি এর ভ্যালুটা আসলে যতভাবেই বা তুমি যাই দাও না কেন, ভ্যালুটা খুব একটা চেঞ্জ হবে না, কারণ তুমি এখানে ওয়ান থেকে সাবট্রাক্ট করতেছো। তো এই ভ্যালুটা আসলে যতই ছোট হবে, যেটা দেখা যাবে আলটিমেটলি তোমার অ্যাটেনিউশনটা আসলে তত বড় হবে, কারণ এখানে আমরা আসলে এক থেকে বিয়োগ করতেছি। এখানে একটা যেটা ইস্যু থাকে সেটা কি, যে যদি আমার এমন হয় ডি এর ভ্যালুটা হচ্ছে আর এর থেকে বড় হয়, দ্যাট মিনস এখানে যদি কোনো একটা পয়েন্ট আমাদের হয়তো বাইরে কোনো একটা জায়গায় আছে, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার কোনো আলো আসার কথা না, বা এক্ষেত্রে কিন্তু আমার অ্যাটেনিউশনটা 0 আসা উচিত। এটাকে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনে আনতে পারবো না। কারণ যখন ডি এর ভ্যালু আর এর থেকে বড়, দ্যাট মিনস d/r এটা কিন্তু একের থেকে বড় আসবে, এবং একের থেকে কোনো একটা বড় সংখ্যাকে স্কোয়ার করলে সেটা আরো একের থেকে বড় হবে। তার মানে কিন্তু তখন অ্যাটেনিউশনটা এটা কিন্তু নেগেটিভ চলে আসবে, কারণ এই জায়গাটাতে একের থেকে বড় একটা সংখ্যা থাকবে, ধরো 2 আছে, তো 1 থেকে 2 বিয়োগ করলে -1, সো নেগেটিভ সংখ্যা চলে আসলো। তো এটাকেও সামহাও আমাদের হ্যান্ডেল করতে হয়। সেটাকেও আমরা কিভাবে হ্যান্ডেল করব, ওই ম্যাক্স এর ব্যাপারটা এখানেও নিয়ে আসবো, যে অ্যাটেনিউশনের ভ্যালুটা হবে হচ্ছে ম্যাক্স অফ 1 - d/r² কমা হচ্ছে 0। আমরা হচ্ছে এই ভ্যালুটা ইউটিলাইজ করবো। তাহলে যেটা হবে, যদি কোনো কারণে এটা নেগেটিভও হয়ে যায়, তাও যাতে জিরোটা হচ্ছে কম্পিউটেড থাকে, আলটিমেটলি অ্যাটেনশনের ভ্যালু যাতে 0 চলে আসে আর কি। এইভাবে মূলত আলটিমেটলি আমরা অ্যাটেনশনটাকে আপডেট করি। সেটা হচ্ছে আমার এফ অ্যাটেনশনের ফাইনাল যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, যেখানে জিরোটাকে হচ্ছে অ্যাকুমুলেট করা হইলো যদি কোনো কারণে কোনো একটা অবজেক্ট এই লাইট সোর্সের রেডিয়াসের বাইরে থাকে, সেক্ষেত্রে যাতে হচ্ছে আমরা জিরোটাকে নিয়ে আসতে পারি অ্যাটেনশনের মধ্যে আর কি, সেটার জন্য। সো এটা হচ্ছে তাহলে আমাদের ফাইনাল টপিক ছিল আমাদের লাইটনিং এ, যে
কিভাবে আমরা অ্যাটেনিউশনটাকে নিয়ে আসতে পারতেছি আমাদের এই ফর্ম রিফ্লেকশন মডেলে। তো তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের ফর্ম রিফ্লেকশন মডেল যেটা আছে সেটার যে ফাইনাল ফর্মুলা দাঁড়াবে সেটা হচ্ছে তাহলে এরকম, আই ইজ ইকুয়াল টু আই এ ইন্টু কে। এই আমরা অ্যাম্বিয়েন্ট লাইটকে নিলাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাটেনিউশনটা কিন্তু হচ্ছে আমাদের ডিফিউজ যে রিফ্লেকশন ছিল আর স্পেকুলার যে রিফ্লেকশন ছিল এই দুইজনের জন্য কেবলমাত্র কাজ করবে। ইনভায়রনমেন্টাল লাইটের জন্য এটা কাজ করবে না, কারণ ইনভায়রনমেন্টাল যে লাইটটা সেটা আমরা নিজেরা জেনারেট করতে পারি না, এটা বাই ডিফল্ট মানে চারদিকে থাকবে আর কি। সো আমরা কিন্তু এই এফ অ্যাটেনিউশন যেটা ছিল এটাকে আমরা ডিফিউজ লাইটের সাথে মাল্টিপ্লাই করবো। সো আমার ডিফিউজ রিফ্লেকশন ছিল হচ্ছে আইপি কেডি ম্যাক্স অফ এল ডট আর, সরি এল ডট এন কমা জিরো, এটার সাথে নিয়ে আসবো। এবং হচ্ছে আমরা এফ অ্যাটেনিউশন যেটা এটাকে আমরা স্পেকুলারের সাথেও নিয়ে আসবো, স্পেকুলার সাথে মাল্টিপ্লাই করবো। আইপি ইন্টু কে এক্স ইন্টু হচ্ছে ম্যাক্স আর ডট ভি কমা জিরো টু দি পাওয়ার। সো এফ অ্যাটেনিউশনকে হচ্ছে আমরা ডিফেন্সের সাথে মাল্টিপ্লাই দিচ্ছি এবং স্পেকুলার সাথে মাল্টিপ্লাই দিয়ে আমরা ফাইনাল ফর্মুলাটা হচ্ছে পেয়ে যাবো আর কি ফর্ম রিফ্লেকশন মডেলের। এবং স্লাইডে হচ্ছে এটা বলা যে আলটিমেটলি যখন হচ্ছে আমরা এই এফ অ্যাটেনিউশনকে দেখো আমরা হচ্ছে মাল্টিপ্লাই ইনভায়রনমেন্টাল লাইটের সাথে করিনি, কেবলমাত্র আমরা ডিফিউজ পার্টটা আর স্পেকুলার পার্টের সাথে হচ্ছে মাল্টিপ্লাই করছি এই এফ এরটাকে, বাকিটা আগের মতোই আছে। সো এটাই হচ্ছে তাহলে আমার ফর্ম রিফ্লেকশন মডেলের ফাইনাল ফর্মুলাটা। আর তুমি যদি চাও হচ্ছে আরো অনেকগুলো লাইট সোর্স ব্যবহার করতে, যদি 4-5টা থাকে তাহলে সামেশন অফ আই যেগুলো 1 to m, মানে তোমার কাছে যদি এম সংখ্যক লাইট সোর্স থাকে তাহলে প্রতিটা আলাদা আলাদা লাইট সোর্সের জন্য তুমি এটাকে অ্যাড করতে পারবা, সেজন্য হচ্ছে দেওয়া আছে আর কি। তো এই হচ্ছে আমার ইলুমিনেশনের পার্টটা, যে কি কি টাইপের লাইট সোর্স থাকবে তাদের ফর্মুলা গুলো কি হবে সেটা। শেডিং এর পার্টটা আমাদের সিলেবাসে নাই, so ওটা আপাতত পড়াচ্ছি না। তো এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্ট গেল আর কি, যে কি কি টাইপের রিফ্লেকশন হইতে পারে, মডেল গুলা কেমন, ফর্মুলা গুলা কি আসে সেটা আর কি। এখন এটা একটা ম্যাথ করে দেখাই যে এটার ম্যাথ গুলা কেমন হইতে পারে সে ব্যাপারটা আর কি। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে আমরা করব, দেখবো যে কিভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি লাইটনিং এর ম্যাথ গুলাকে নিয়ে আসতে পারি আমাদের কাজের মধ্যে। ওকে, সো আমরা হচ্ছে এই ম্যাথটাকে হচ্ছে দেখবো যে ম্যাথটা কিভাবে করেন। তো আমাদের দেখি ম্যাথে কি কি বলছে, বলছে যে লেট দিস বি দ্য কোঅর্ডিনেট অফ দ্য লাইট সোর্স। তার মানে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে -70, 500, 420, এটা কিন্তু তাহলে হচ্ছে আমাদের লাইট যেটা আছে বা লাইট সোর্সের হচ্ছে ইনপুট পয়েন্ট, সেটা আমাদের কাছে দেওয়া, এটা একটা। দেন আমাদের বলছে ইন্টেন্সিটি, সো আমাদের আইপির ভ্যালুটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ দ্য পয়েন্ট লাইট, এটা দেওয়া আছে আইপি 0.8। তারপর বলছে যে হচ্ছে একটা স্ফেয়ার থেকে হচ্ছে লাইটটা ইলুমিনেট হচ্ছে, মানে স্ফেয়ারের উপর পড়তেছে, যেখানে ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এটা, মানে যে পয়েন্টের উপর পড়বে সেই পয়েন্টের কোঅর্ডিনেট। দ্যাট মিনস আমাদের সিনিয়রের কথা যদি একটু আমরা ভাবি, ওই আগের ছবিটার মতো নিয়ে আসার চেষ্টা করি, যে এই হচ্ছে আমাদের একটা স্ফেয়ার দেওয়া, এইটা হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট, এটা হচ্ছে আমার লাইট সোর্স, এই লাইট সোর্সের একটা ইনপুট দেওয়া আছে কোঅর্ডিনেট, পয়েন্টের একটা কোঅর্ডিনেট দেওয়া আছে। সো আমাদের পয়েন্টের কোঅর্ডিনেট যেটা দেওয়া সেটা হচ্ছে -25, 175, সেটাকে আমরা নিচ্ছি। এইটা হচ্ছে আমার পয়েন্টের কোঅর্ডিনেট, -25, 100 আর 75 এটা। আর গিভেন দ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফেয়ার ইজ এট অরিজিন, তার মানে হচ্ছে আমার যে এই যে একটা স্ফেয়ারটা ছিল তার যে সেন্টারটা ছিল সেই সেন্টারটা আমাকে বলে দিছে যেটা হচ্ছে অরিজিনে আছে। সো আমাদের সিটা দেওয়া এবং সি এর কোঅর্ডিনেট হচ্ছে 0, 0 এবং হচ্ছে 0, যেহেতু সেটা অরিজিনে ছিল। অ্যান্ড দ্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ফর ডিফিউজ কোএফিসিয়েন্ট, তার মানে হচ্ছে আমার ডিফিউজ কোএফিসিয়েন্টের ভ্যালুটা বলে দেওয়া আছে 0.8, মানে স্পেকুলার বা অ্যাম্বিয়েন্ট ওরকম কিছু বলে না, শুধু ডিফিউজের পার্টটা বলছে, বা আমাদের সেকেন্ড পার্ট যেটা ছিল আমাদের ফর্মুলার। সো ডিফিউজের পার্টটা বলছে, এখন আমাদের বলছে ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিফিউজ রিফ্লেকশন ফর দ্য পয়েন্ট, আমাদের যে পয়েন্টটা বলা তার হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন আমাদের বের করতে হবে। তার মানে আমাদের অ্যাম্বিয়েন্ট বা স্পেকুলারের জন্য ধরো এই ম্যাথটা করা লাগবে না, শুধু ডিফিউজের জন্য আমরা ম্যাথ করব। আর সবকিছু একসাথে করে কেমনে করা যায় ওটার একটা ম্যাথ আছে, ওটা একটু পরে দেখাবো আর কি। আচ্ছা, তো আমরা এখন দেখি যে এই যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে আমরা কিভাবে ডিফিউজ রিফ্লেকশনটা বের করতে পারি। এন্ড ডিফিউজ রিফ্লেকশনটা বের করতে গেলে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা যেতে হবে। যে ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা কি ছিল, এটা ছিল আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ফর্মুলা, যে ডি ইজ ইকুয়াল টু আইপি ইন্টু কে ডি
ইন্টু ম্যাক্স অফ হচ্ছে আমাদের এই এল এর ইউনিট ভেক্টর ডট এন এর ইউনিট ভেক্টর কমা জিরো, তো আমরা এটাকে ব্যবহার করবো আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা নিয়ে আসি, আমাদের ভ্যালু গুলো সব হচ্ছে এখানে চলে আসছে। সো আমাদের ফর্মুলাটা আমরা লিখি। সো আমাদের ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ডি। সো এটা হচ্ছে আমাদের ডি, তো ডি এর ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এরকম, আইপি ইন্টু হচ্ছে কেডি ম্যাক্স অফ এল ডট এন কমা জিরো। ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করি, আমরা এল এর ইউনিট ভেক্টরটা বের করি, বাট ইউনিট ভেক্টর বের করতে গেলে আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভেক্টরটাকে বের করতে হবে, যে এল ভেক্টরটা কি। এখন তোমার যদি মনে থাকে যে আমরা এল এর ভেক্টরের ফর্মুলা এখানে শিখছিলাম, এই যে এল ভেক্টরের ফর্মুলা কি ছিল, এল ভেক্টরের ফর্মুলা ছিল এল মাইনাস পি, আর এন ভেক্টরের ফর্মুলা ছিল পি মাইনাস সি, এই দুটো আমাদের ফর্মুলা ছিল। সো এল ভেক্টর মানে হচ্ছে আমাদের এল মাইনাস পি, আর আমাদের যেটা ছিল নর্মাল ভেক্টর, নর্মাল ভেক্টরের ফর্মুলা ছিল আমাদের পি মাইনাস। এবং এই এলপিসি এগুলো কিন্তু অলরেডি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, যেটা কিন্তু অলরেডি প্যারামিটার গুলোকে হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশন এখানে আলাদা করে বের করে রাখছিলাম। এই যে এল এর ভ্যালু ছিল, পি এর ভ্যালু ছিল, সি এর ভ্যালু ছিল, এগুলো আর কি। তাহলে আমরা যখন এল মাইনাস পি করবো, তো আমরা ওই ভ্যালু গুলো হচ্ছে এখন যখন নিয়ে আসতেছি, সো আমরা একটু দেখি ভ্যালু গুলো কি ছিল। এল এর ভ্যালু ছিল -70, আর পি ছিল -25। তো আমরা যেটা করবো, -70 থেকে -25 কে বিয়োগ করবো বা সাবট্রাক্ট করবো, তাহলে কি হবে, -70, আর এটার সাথে এটা ডাবল মাইনাস করে এটা +25 হবে। সো -70 +25। সো ফাইনালি এটা কিন্তু হচ্ছে আমাদের -45 আমাদেরকে দিবে। দেন ওয়াই এর দুইটা ভ্যালুকে আমরা সাবট্রাক্ট করব, এল আর পি এর জন্য। এল এর ওয়াই ছিল 500 আর পি এর ওয়াই ছিল 100, তো 500 -100 করলে এটাকে আমরা বলতে পারি শুধু 100 হবে। আর ফাইনালি হচ্ছে আমাদের যেটা ছিল 420 -75, সো 420 থেকে 75 যদি সরে তাহলে আমরা পাবো হচ্ছে 345। আচ্ছা, এখানে মনে হয় 100, আচ্ছা 100 কি আসার কথা ছিল না, 500 100 গুলো 400 হবে। সো এটা অ্যাকচুয়ালি ভুল আসছে, ভুল লিখছি আমি। এটা 100 না, এটা হচ্ছে 400 আমার। ওকে। সেকেন্ড কাজ হচ্ছে নর্মাল ভেক্টর বের করতে গেলে আমাদের কি করতে হয়, পি মাইনাস সি, সো এটা করতে হয়। সো পয়েন্টটাকে আমরা সি দ্বারা বিয়োগ করবো, তো সিটা অলরেডি অরিজিন, তার মানে জিরো বিয়োগ করলে তো যা আছে তাই থাকবে, তার মানে পি এর ভ্যালুটাই হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। সো আমরা পি এর ভ্যালুটাকেই নিয়ে আসতে পারি। সো -25 কমা হচ্ছে 100 আর কমা হচ্ছে 75। এই হচ্ছে আমরা এল ভেক্টরটাকে জানতে পারলাম আর নর্মাল ভেক্টরটাকে জানতে পারলাম, ভেক্টর গুলো আসলে কি। এখন এদের ইউনিট ভেক্টর আমাদের বের করতে হবে, আমাদের কিন্তু ফর্মুলাতে ইউনিট ভেক্টর ছিল, তার মানে আমরা হচ্ছে এখন এল এর ইউনিট ভেক্টরটা বের করবো একবার, আর এন যেটা আছে এন এর ইউনিট ভেক্টর যেটা সেটাকে হচ্ছে বের করবো একবার। এখন ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয়, আমাদের ফর্মুলা যেটা ছিল যে কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের ভ্যালু দ্বারা ভাগ করতে হয়, এটা ছিল ইউনিট ভেক্টর ফর্মুলা। এই যে জায়গাটায় যে একটা এল এর ইউনিট ভেক্টর মানে হচ্ছে এল ভেক্টরটাকে আমরা নিব, ওই ভেক্টরের ভ্যালু দ্বারা ভাগ করব। সেম কথাটা নর্মালটার জন্য, যে নর্মাল ভেক্টরকে নিব, নর্মাল ভেক্টরের ভ্যালু দ্বারা আমরা ভাগ করবো আর কি। তাহলে এটাকে যদি আমরা নেই, তাহলে এল ভেক্টর যেটা সেটার কথা আমরা যদি বলি, তাহলে আমরা আগে এল ভেক্টরটাকে উপরে নিচ্ছি। আমার এল ভেক্টরটা হচ্ছে -45 কমা হচ্ছে 400 কমা হচ্ছে 345, এটা। আর এখন একটা ভ্যালু দ্বারা ভাগ করব, কোন একটা ভেক্টরের ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে ওইটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিশনকে আমরা নিব, লাইক তার এক্স এর ভ্যালু কত, ওয়াই এক্স এর ভ্যালু কত, ওদের সবার স্কোয়ার করতে হয় এবং ফাইনালি পুরোটাকে রুট করে দিতে হয়। So আমাদের আসবে -45 স্কোয়ার +400 স্কোয়ার প্লাস হচ্ছে 345 স্কোয়ার, এই সবগুলোকে স্কোয়ার করে পুরোটাকে আমরা রুট করব, তাহলে হচ্ছে আমরা এটার ইউনিট ভেক্টর যেটা সেই ইউনিট ভেক্টরটাকে পাবো। এখন তুমি দেখবা যে এই যে নিচে যে টোটাল ভ্যালুটা আছে এটাকে যদি তুমি -45 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে তুমি এক্স এর পোর্শনটা পাবা, এক্স এর ভ্যালুটা কিছু এরকম আসবে। তুমি বাসায় এটা ক্যালকুলেট করে দেখো, -0.048 সামথিং এমন। ওয়াই এর পোর্শনের জন্য হয়তো আসবে হচ্ছে 0.7545, আর জেড এর পোর্শনের জন্য আসবে হচ্ছে 0.65। এভাবে হচ্ছে আমরা এটার ইউনিট ভেক্টরটাকে পাচ্ছি। সেম ভাবে নর্মাল ভেক্টরের জন্য একই কথা, নর্মাল ইউনিট ভেক্টরের জন্য এটার ভেক্টরটাকে আমি উপরে নিলাম, -25, 100 আর হচ্ছে 75, আর এটা হচ্ছে স্কোয়ার গুলাকে হচ্ছে ডিভাইড করে দিব লাইক ভ্যালুটার জন্য, -25 স্কোয়ার প্লাস হচ্ছে 100 স্কোয়ার প্লাস হচ্ছে 75 স্কোয়ার, এই পুরোটা রুট দ্বারা হচ্ছে এটাকে ভাগ করলাম। তাহলে এটার ভাগ করলে আসবে কি, এটা ভাগ করলে আসবে হচ্ছে -0.196, কমা আসবে হচ্ছে 0.78, কমা আসবে হচ্ছে 0.588।
সো এইভাবে আমাদের যে আমাদের এল এর ইউনিট ভেক্টরটা আর নর্মাল ইউনিট ভেক্টর যেটা, এই দুইটা ইউনিট ভেক্টরকে আমরা কিন্তু বের করে ফেলছি আর কি। এখন আমরা আমাদের মেইন ফর্মুলাতে চলে যেতে পারবো আমাদের ম্যাথ করার জন্য যেটা দরকার সেটাকে আর কি। সো এখন হচ্ছে আমরা এটাকে সেভ করে রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের মেইন ফর্মুলাতে যাই, যে আমরা এখন অ্যাকচুয়াল ডিফিউজ কোএফিসিয়েন্ট বের করবো, বিকজ আমাদের ভ্যালু ট্যালু সব বের করা শেষ। সো আমাদের এখন ডিফিউজ কোএফিসিয়েন্ট ফর্মুলাতে আমরা যদি লিখি, তাহলে ডি যেগুলো ছিল আমাদের আইপি, আমাদের আইপি এর ভ্যালুটা অলরেডি আমাদের কোশ্চেনে বলা ছিল যে আইপি এর ভ্যালু কত। আইপি ভ্যালু এই যেখানে ছিল যে 0.8 ইউনিট, তাহলে আমরা আইপির জন্য 0.8 ইউনিট এটাকে হচ্ছে আমরা নিলাম। তারপর এটার সাথে মাল্টিপ্লাই করতে হয় আমাদের কেডি, যেটা হচ্ছে আমার ডিফিউজ কোএফিসিয়েন্ট, এটাও আমাদের বলা ছিল যেটা হচ্ছে 0.8, সেটাকেও হচ্ছে আমরা নিলাম। এবং এটার সাথে আমরা গুণ দিব হচ্ছে ম্যাক্স অফ, আমাদের ওই দুইটা ভেক্টরকে এখন ডট করতে হবে, তার মানে আমার এল ভেক্টর আর এন ভেক্টর এই দুটো ভেক্টরকে আমার এখন ডট করা লাগবে আর কি। সো ডট করা মানে কি সেটা যদি আমরা একটু বলি, আমরা একটু ভেক্টর দুইটাকে লিখি আরেকবার। তাহলে আমাদের ভেক্টর দুইটা এমন ছিল যে -0.0848, কমা হচ্ছে ওয়াই এর ভ্যালু ছিল 0.75, আর জেড এর ভ্যালু ছিল 0.65। এটার সাথে আমরা ডট করতেছি নর্মালটাকে। নর্মাল ভেক্টর ভ্যালু গুলো ছিল এরকম -0.196, কমা হচ্ছে 0.78, কমা হচ্ছে 0.58। আচ্ছা, দুইটা ভেক্টরকে ডট করা মানে হচ্ছে তার এক্স এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করা, ওয়াই এর পোর্শনের সাথে ওয়াই টাকে মাল্টিপ্লাই করা, এবং জেড এর পোর্শনের সাথে জেড টাকে মাল্টিপ্লাই করা, এবং ফাইনালি সবগুলোকে একসাথে যোগ করে ফেলা। এটাই হচ্ছে মূলত আমাদের ডট প্রোডাক্টের মিনিংটা। তার মানে আমরা যেটা করব, এই যে এখানে যেটা আছে -0.0848, এটার সাথে আমরা গুণ দিব হচ্ছে -0.196, এটা থেকে আমরা এক্স এর পার্টিশনটাকে পাচ্ছি। 0.75 এর সাথে হচ্ছে 0.7 কে গুণ দিব, তাহলে ওয়াই এর পোর্শনটাকে আমরা পাবো। দেন সেম ভাবে হচ্ছে 0.65 এর সাথে 0.58 কে মাল্টিপ্লাই করবো, তাহলে জেড এর পোর্শনটাকে পাবো। এই সবগুলো যোগ করে দিলে তুমি তাদের অ্যাকচুয়াল যে হচ্ছে ভ্যালুটা যেটা পাওয়ার কথা, যেটা ডট প্রোডাক্টটা, সেটা তুমি পাবো। এটার ভ্যালুটা কিছুটা 0.99088 এরকম একটা ভ্যালু আসলে আসবে। সো এটা হচ্ছে তাদের এল ডট এন এর ভ্যালুটা আমরা এখানে পাইলাম। এখানে আমি আসলে দেখালাম যে কিভাবে ইউনিট ভেক্টরটা বের করতে হয়। তাহলে আমরা কি করবো, ম্যাক্স অফ হচ্ছে 0.99088, এটা এবং জিরো এদের মধ্যে যেটা হয় ম্যাক্স সেটাকে নিব। যেহেতু এই ভ্যালুটা পজিটিভ আসছে, তার মানে জিরো নেওয়ার কোনো দরকারই নেই। তার মানে 0.8, 0.8 আর 0.99, এই ভ্যালু তিনটা মাল্টিপ্লাই হবে, এবং এই তিনটা ভ্যালু যখন মাল্টিপ্লাই হয় তখন আমরা ফাইনাল ভ্যালুটা এরকম পাবো 0.63416 এত ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সারটা। আমাদের যে কোশ্চেনটা বলছিল সেই ওই পয়েন্টের জন্য ডিফিউজ রিফ্লেকশনের ভ্যালুটা কত বা ডিফিউজের অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্ট হচ্ছে আমরা এটার মাধ্যমে জানতে পারলাম আর কি। সো এইভাবে হচ্ছে যখন আমাদেরকে ম্যাথ দিবে, তো আমাদের এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে মূলত হচ্ছে আমাদের ম্যাথ কমপ্লিট করতে হবে বা ফাইনালি হচ্ছে শেষে যেতে হবে আর কি। সেটা হচ্ছে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের পার্ট ছিল, কিভাবে আমরা এটা ম্যাথ একটা করতে পারি। এরকম আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে আমরা করবো না। এটা এখানে কোশ্চেন এবং সলিউশন দুইটাই বলে দেওয়া আছে, এবং এটার মধ্যে সবকিছু কভার করা আছে আর কি, মানে কিভাবে ফুললি একটা ম্যাথ করতে পারি। তো এখানে লাইট সোর্স দেওয়া আছে, ইন্টেন্সিটি দেওয়া আছে। এখান থেকে এই ম্যাথটা যদি করো, এই যে রিফ্লেক্টেড রে কিভাবে বের করতে হয় এটা তুমি শিখতে পারবা। ফাইনালি হচ্ছে ফর্মুলা ইউটিলাইজ করে একটা ভেক্টর আসবে, ভিউ পয়েন্টটাকে ইউজ করে দেন এখানে স্পেকুলার রিফ্লেকশন করা হবে, এবং ফাইনালি হচ্ছে পুরাটাকে আমরা এখানে বের করতে বলে অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ এবং রিফ্লেকশন, পুরোটা ক্যালকুলেশন করে ফাইনাল আমাদের একটা অ্যান্সারে পৌঁছাতে হয়। সেটা আমি আলটিমেটলি আপলোড দিয়ে দিব। এটা ভালোভাবে শিখবা, এই ম্যাথটার মধ্যে সবকিছু আছে, মানে এ টু জেড অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ এবং রিফ্লেকশন সবকিছু একবারে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে ফাইনালি করা যায়, এটা হচ্ছে এই ম্যাথের মধ্যে বা এই এক্সাম্পলটার মধ্যে বলে দেওয়া আছে আর কি। কোশ্চেন এবং সলিউশন দুইটাই দেওয়া, সেটা করে নিবা তাহলেই হবে, এটা আপলোড করে দিব আর কি। সো এই হচ্ছে আমার ইলুমিনেশনের জায়গাটা। তো আমাদের হচ্ছে কি কি টাইপের লাইট হতে পারে, প্রতিটা লাইটের থিওরিটা কি বা কিভাবে লাইট গুলো আসতেছে, সেই লাইটের ফর্মুলা গুলো কি হবে, এন্ড ফাইনালি হচ্ছে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। তো এগুলোই হচ্ছে মূলত আমাদের ইলুমিনেশন থেকে শিখতে হয়, এবং এগুলো যদি তুমি বুঝো বা এগুলো যদি করতে পারো, এটা মোর দেন এনাফ পরীক্ষা এক্সাম অ্যান্সার করার জন্য আর কি। ওকে, সো এটাই ছিল আমার ইলুমিনেশনটা। দেন ফাইনাল আমাদের আরেকটা টপিক আছে প্রজেকশন, ওটা দেখলে আমাদের মোটামুটি ফাইনাল টপিক গুলো সব কভার হয়ে যাবে আর কি। সো এটাই ছিল আমাদের এই আজকের টপিক।